শুনলি ভাই? কি শুনবো? তুই কিছু শুনিসনি? কি শোনার কথা বলছিস সেটা তো বল। আমি একটি শিশুর কান্নার শব্দ শুনলাম ভাই। শিশুর কান্না? কি আবল তাবল বকছিস? তাহলে কি সত্যি আমি ভুল শুনলাম? না ইন্দ্রাণী, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি মেরো না। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। বিভিন্ন স্বাদের ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্কেরি টেলস। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে আশু রায়ের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, অশ্বিনীপুরের অশরীরী। আজকের গল্প পাঠে রয়েছে শুভ, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প, অশ্বিনীপুরের অশরীরী। মাসের শেষ। শ্যামানন্দবাবু চেয়ারে বসে এ মাসের খরচের হিসাব মিলিয়ে দেখছিলেন। ঠিক তখনই সুমিত ভয়ে ভয়ে তার বাবা অর্থাৎ শ্যামানন্দবাবুর সামনে এসে দাঁড়াল। শ্যামানন্দবাবু হিসাব করাতে এতটাই মগ্ন ছিলেন যে সামনে যে তার ছেলে সুমিত এসে দাঁড়িয়েছে সেটা তিনি খেয়ালই করেননি। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে সুমিত ভয়ে ভয়ে বলল, একটা কথা বলার ছিল। সুমিতের কথা শুনে এবার শ্যামানন্দবাবু হিসেবের খাতা থেকে চোখ উঠিয়ে সুমিতের দিকে তাকালেন। তারপর তার চিরাচরিত স্বভাব মতন গম্ভীরভাবেই জিজ্ঞেস করলেন, বল, কি বলতে চাস? সুমিত কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বাবাকে কথাটা বলার পর বাবা কি বলবেন সেটা ভেবেই ভয় পাচ্ছিল সে। সুমিত কিছুই বলছে না দেখে শ্যামানন্দবাবু আবার জিজ্ঞেস করলেন, কি হলো, চুপ করে দাঁড়িয়ে রইলি যে? বল, কি বলতে চাস? বাবাকে কথাটা বলতে সুমিতের একটু ভয় করছিল বইকি, তবু সে আমতা আমতা করে বলল, আমার বন্ধুরা সবাই পিকনিকে যাচ্ছে, আমিও তাদের সাথে যেতে চাই। পিকনিক? হঠাৎ হঠাৎ কিসের পিকনিক? গরমের ছুটিতে আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের এক ক্লাস ফ্রেন্ডের গ্রামের বাড়িতে যেতে চাইছিলাম। বন্ধুর গ্রামের বাড়ি? তা কোথায় তোর বন্ধুর বাড়ি? অশ্বিনীপুর, এখান থেকে প্রায় ওই 15 কিলোমিটার মতো দূরে হবে। শ্যামানন্দবাবু হিসাব দেখতে দেখতেই সুমিতের কথার উত্তর দিচ্ছিলেন। তবে সুমিতের মুখে অশ্বিনীপুর নামটা শুনেই তিনি যেন একটু আটকে উঠলেন। হিসাবের খাতা থেকে চোখ উঠিয়ে সুমিতের মুখের দিকে চেয়ে রইলেন। কয়েক সেকেন্ড এভাবেই তাকিয়ে থাকার পরে তিনি বললেন, না, যেতে হবে না তোকে। কিন্তু বাবা, আমার সব বন্ধুরা যাবে, আর আমিও তাদের বলে ফেলেছি যে আমিও তাদের সাথে যাব। প্লিজ আমাকে যেতে দাও। আমাকে জিজ্ঞেস করার আগেই তুই কেন বলতে গেছিস তাদের? যাই হোক, তুই বন্ধুদের মানা করে দে, বলে দে যে তুই যেতে পারছিস না, ব্যাস। কিন্তু কেন বাবা, তুমি আমাকে কেন যেতে দিতে চাইছো না? কোনো কিন্তু নয়, আমি যখন বলছি যে তুই যাবি না তার মানে তুই যাবি না, ব্যাস। এই বিষয়ে আর কোনো কথা নয়। সুমিত আর দাঁড়ালো না সেখানে। রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। মনটা খারাপ হয়ে গেল তার। নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে নিল সে। গতকাল রাতে সুমিত খাওয়া দাওয়া পর্যন্তও করেনি। বাবার উপর রাগ করে রাতে সেই যে দরজা বন্ধ করে ঘরে ঢুকেছে, তারপর সকাল 9টা বেজে যাওয়ার পরেও সে আর ঘর থেকে বেরোয়নি। সুমিতের মায়ের মনটা সকাল থেকেই খচখচ করছে। সাধারণত সকাল 7টার মধ্যে সুমিত ঘুম থেকে উঠে যায়, তবে আজকে 9টা বেজে যাওয়ার পরেও সে উঠছে না দেখে তার মা ইতিমধ্যে দুবার তার দরজার সামনে এসে তাকে ডাকাডাকি করেছে, তবে সে কোনো সাড়া শব্দ দেয়নি। অতঃপর উপায় না দেখে সুমিতের মা ধীরে ধীরে সুমিতের বাবা অর্থাৎ
শ্যামানন্দ বাবুর সামনে এসে দাঁড়ালো। শ্যামানন্দ বাবু একজন রেল কর্মচারী। চাকরি জীবনে তিনি রেল স্টেশনে মাস্টার ছিলেন। বয়স ওই 55 মতো হবে। মাথায় কাঁচা পাকা চুল, কামানো দাড়ি আর নাকের নিচে একটা মোটা গোঁফ। শ্যামানন্দ বাবু রাগী গুরুগম্ভীর একজন মানুষ, ঠিক বাঙালি বাড়ির বাবারা যেমন হয় তেমনই। সকালে খবরের কাগজ পড়া শ্যামানন্দ বাবুর বহুদিনের পুরনো অভ্যেস। হাতে চায়ের কাপ নিয়ে তিনি খবরের কাগজেই চোখ বোলাচ্ছিলেন। সুমিতের মাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি মুখ তুলে বললেন, কিছু বলবে? ছেলেটা সেই কাল রাতে রাগ করে ঘরে ঢুকেছে, আর এখন 9টা বেজে গেল, এখনো ঘর থেকে বের হয়নি। তুমি শুধু শুধু কালোকে বকলে। ও তো এখন বড় হয়েছে নাকি? কোথায় একটু বন্ধুদের সাথে ঘুরতে যেতে চাইছিল, যেতে দিলেই তো পারতে। অরুণা দেবী এক নিমেষে কথাগুলো বলে গেল। শ্যামানন্দ বাবু এতক্ষণে এক মনে শুনছিলেন কথাগুলো। এবারে তিনি গম্ভীরভাবে প্রশ্ন করলেন, কি বলছো? সুমিত এখনো ঘর থেকে বের হয়নি? না, আমি তো 2বার ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ দিল না। আমার না ভয় হচ্ছে, যদি কিছু। চুপ করো তো, তোমার যত ভুলভাল ভাবনা চিন্তা। দাঁড়াও, আমি দেখছি। বলে হাতের কাপটা পাশে টেবিলে রেখে চেয়ার ছেড়ে উঠে গিয়ে তিনি দাঁড়ালেন সুমিতের ঘরের সামনে। আর দরজার সামনে দাঁড়িয়ে দরজায় কয়েকটা টোকা দিয়ে গম্ভীরভাবে সুমিতের নাম ধরে ডাকতে লাগলেন, এই সুমিত, সুমিত, দরজা খোল। বাবার প্রতি সম্মান এবং ভয় দুটোই আছে সুমিতের। তাই মায়ের ডাক অগ্রাহ্য করা গেলেও ভয়ে বাবার ডাককে অগ্রাহ্য করা যায় না। তাই এবারে সুমিত উঠে এসে দরজা খুলে দিল। সুমিতের বয়স সবে 19 হয়েছে, তবে গোঁফদাড়ি এখনও ওঠে। শ্যামানন্দবাবু ভেবেছিলেন সুমিতকে আচ্ছা করে বকুনি দেবেন, তবে সে যখন দরজা খুলে বাইরে বের হলো তখন তার মুখ দেখে শ্যামানন্দবাবুর একটু মায়াই হলো। মুখ দেখেই শ্যামানন্দবাবু বুঝতে পারলেন যে ছেলে অত্যন্ত মন খারাপ করে বসে আছে। তাই তিনি আর রাগ না করেই শান্তভাবে সুমিতকে বললেন, ঠিক আছে, আর মন খারাপ করতে হবে না। যা, ঘুরে আয় যেখানে যাবি। মুহূর্তের মধ্যে সুমিতের বাংলার 5খানা মুখখানা খুশিতে ভরে উঠল। সে খুশিতে ডগমগ হয়ে বলল, সত্যি বাবা, আমি যাব? হ্যাঁ যা। কখন বেরোবি তুই? আজ বিকেলের ট্রেন। ঠিক আছে, সাবধানে যাস। আর হ্যাঁ, কাল সকালে কিন্তু ফিরে আসবি, দেরি হয় না যেন। হ্যাঁ বাবা, আমি কাল সকালের ট্রেনেই ফিরে আসব। মনে থাকে যেন। আর জায়গাটা কিন্তু ভালো নয়, এদিক ওদিক বেশি ঘোরাঘুরি করবি না, ঠিক আছে? ঠিক আছে বাবা। সুমিতের সহপাঠী সৌরভ অশ্বিনীপুর গ্রামে থাকে। এখানে কলকাতায় সে হোস্টেলে থেকে পড়াশোনা করে। সুমিতের বন্ধুরা মিলে আগে থেকেই ঠিক করে রেখেছিল যে এইবার গরমের ছুটিতে তারা সুমিতের গ্রামে যাবে। রাতে পিকনিক করে পরদিন সকালে ফিরে আসবে। সুমিতরা সৌরভের মুখে অনেক শুনেছে তার গ্রাম অর্থাৎ অশ্বিনীপুর জায়গাটা নাকি খুব সুন্দর একটি জায়গা। নদী, নালা আর সবুজ গাছপালায় নাকি পরিপূর্ণ একটি গ্রাম অশ্বিনীপুর। আজ দুপুরে ট্রেনে সুমিত অশ্বিনীপুরের দিকে রওনা হবে। যদিও সুমিত ছাড়াও অন্য বন্ধুরাও যাবে সেখানে, তবে তারা যে যার মতো করে চলে যাবে। তারপর অশ্বিনীপুর গিয়েই সবাই একসাথে দেখা করবে। সুমিত যথাসময়ে আনন্দের সহিত ট্রেনে চেপে পড়ল। ট্রেন কিছুটা লেট হয়। অশ্বিনীপুর পৌঁছতে সন্ধে হয়ে গেল সুমিতের। অশ্বিনীপুর স্টেশনে নেমে সুমিত দেখল এটা নামেই একটা রেল স্টেশন হলেও এটাকে ঠিক স্টেশনের পর্যায়ে ফেলা যায় না। এত ছোট স্টেশন সুমিতের আগে কখনোই দেখেনি। তাছাড়া ইট বসানো এমন কাঁচা রেল স্টেশনেও সুমিতের চোখে এর আগে কখনো পড়েনি। যাই হোক, সৌরভ বলেছিল যে সে সুমিতকে নিতে স্টেশনে আসবে। তাই ট্রেন থেকে নেমে এই সুমিত স্টেশনের এদিক ওদিক চোখ বুলিয়ে সৌরভকে খুঁজতে লাগলো। তবে পুরো স্টেশনে চোখ বুলিয়েও সৌরভ কেন, একজন মানুষ পর্যন্তও সে দেখতে পেল না। জনমানবহীন এমন একটি স্টেশনে এই সন্ধ্যাবেলায় সুমিতের শরীরের মধ্যে কেমন যেন একটু করে উঠল। চারিদিকে অন্ধকার, সামান্য যেটুকু চাঁদের আলো আছে সেটুকুই ভরসা। স্টেশনের পেছন দিকেই একটা জঙ্গল, আর সেই জঙ্গল থেকেই যেন অনেকগুলো শিয়ালের ডাক একসঙ্গে ভেসে এলো।
কাছেই কোথাও যেন একটা বিড়াল কাদো কাদো সুরে ডাকতে শুরু করলো। সুমিতের তখন একটু ভয় ভয় হতে শুরু করলো। তবুও সে সাহস জুগিয়ে একটা ছোট্ট কাঠের বেঞ্চে গিয়ে বসে পড়ল। মনে মনে ভাবল, এই হয়তো সৌরভ এখনই এসে পড়বে। কয়েক মিনিট এভাবেই বসে থাকার পর গটগট শব্দ করে আরেকটি ট্রেন এসে দাঁড়ালো অশ্বিনীপুর স্টেশনে। তবে না আর স্টেশন থেকে কেউ ট্রেনে উঠলো, আর না ট্রেন থেকে স্টেশনে কেউ নামলো। কয়েক সেকেন্ড নিয়ম রক্ষার জন্য দাঁড়িয়ে থেকে ট্রেন আবার হুইসেল দিয়ে গটগট করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল। এরকম চললো আরও বেশ কিছুক্ষণ। মাঝে মাঝে দূরের শেয়ালের ডাক আবারও ভেসে আসলো। এরই মধ্যে আরও দুটি ট্রেন এসে আবার চলে গেছে। তবে এখনো সৌরভের টিকিটিও পর্যন্ত দেখা মেলেনি। মনে মনে সুমিতের এবারে খুব রাগ হলো। ঠিক তখনই স্টেশন মাস্টার এসে সুমিতের পাশে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করল, এই হে খোকা, তখন থেকে দেখছি এখানে বসে আছো, কারুর জন্য অপেক্ষা করছো বুঝি? হ্যাঁ কাকু, আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। আসলে তার আমাকে এগিয়ে নিয়ে আসার কথা আছে। সুমিতের কথা শুনে স্টেশন মাস্টার নিজের হাত ঘড়ির দিকে একবার তাকালো, তারপরে বলল, তুমি তো অনেকক্ষণ ধরে বসে আছো, এখন রাত অনেক হয়েছে, মনে তো হচ্ছে না তোমাকে আর কেউ নিতে আসবে। তাছাড়া এখানে কাছাকাছি তো কেউ থাকেও না। কিন্তু আমার বন্ধু আমাকে নিমন্ত্রণ করেছে। আমরা আসলে বন্ধুরা তার গ্রামের বাড়িতে ঘুরতে যাচ্ছি। কি নাম তোমার বন্ধুর? সৌরভ বিশ্বাস। না, ও নামে কাউকে চেনা নেই। যাই হোক, তোমাকে একটা কথা বলি শোনো, একটু পরেই শেষ ট্রেন আসবে, ওটা ধরে বাড়ি ফিরে যাও। ট্রেন ধরতে ভুল করো না, কারণ এই নির্জন স্টেশনে সারা রাত একা একা কাটানো কিন্তু খুব কঠিন হবে তোমার জন্য। এইটুকু বলেই স্টেশন মাস্টার চলে গেলেন। মনে মনে সুমিতের খুবই রাগ হলো সৌরভের ওপর। এতটা কাণ্ডজ্ঞানহীন মানুষ কিভাবে হতে পারে? একজন মানুষকে আসতে বলে তাকে ঘন্টার পর ঘন্টা স্টেশনে বসিয়ে রাখাটা কেমন ভদ্রতা? সুমিত ঠিক করলো স্টেশন মাস্টারের কথা মতোই শেষ ট্রেন ধরে বাড়িতে ফিরে যাবে। সেই মতোই সে শেষ ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলো। রাত যত বাড়ছে চারিদিকটা ততই কেমন যেন একটা হয়ে উঠছে। মাঝে মাঝে দূরের জঙ্গল থেকে ভেসে আসা শিয়ালের ডাক এই অন্ধকার রাতকে আরো ভয়ঙ্কর করে তুলছে। সুমিতের কেমন যেন একটু ভয় ভয় লাগতে লাগলো। তার মনে হতে লাগলো বাবা বোধহয় ঠিকই বলেছিলেন, এখানে তার না আসাই উচিত ছিল। একে এমন এক জনমানবহীন জায়গা, তার ওপর এমন কাণ্ডজ্ঞানহীন বন্ধু, এদের ডাকে এখানে এসে এসে বড্ড ভুল করেছে। এসব ভাবতে ভাবতেই সুমিতের কানে এলো ট্রেনের হুইসেলের শব্দ। সুমিত ট্রেন লাইন বরাবর দূরে তাকিয়ে দেখল একটা আলোকবিন্দু ধীরে ধীরে স্টেশনের দিকে এগিয়ে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সুমিত সশব্দে এগিয়ে আসতে থাকা ট্রেনটিকে দেখতে পেল। ট্রেনটি এসে দাঁড়ালো অশ্বিনীপুর স্টেশনের প্ল্যাটফর্মে। সুমিত আর কিছু না ভেবে তাড়াতাড়ি ট্রেনে ওঠার জন্য বেঞ্চ ছেড়ে উঠে পড়ল। পাশে রাখা ব্যাগটা হাতে তুলে নিয়ে সে ট্রেনের দিকে এগিয়ে গেল। ঠিক যখন সে ট্রেনে উঠতে যাবে এমন সময় সে একটা চেনা গলার আওয়াজ শুনতে পেল। পেছন থেকে কেউ একজন ক্রমাগত চেঁচিয়ে তার নাম ধরে ক্রমাগত ডাকছে, সুমিত, এই সুমিত, দাঁড়া রে, যাস না, এই ট্রেনে উঠিস না, দাঁড়া সুমিত। সুমিত ট্রেনের হ্যান্ডেল ছেড়ে দিয়ে পেছনে ঘুরে তাকাল। সে দেখল সৌরভ দৌড়ে দৌড়ে তার দিকে এগিয়ে আসছে। সৌরভকে আসতে দেখে সে আর ট্রেনে উঠল না। এদিকে ট্রেনটি আবার জোরে হুইসেলের সামনে দিয়ে বেরিয়ে গেল। সৌরভ দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে সুমিতকে উদ্দেশ্য করে বলল, কিরে ভাই, চলে যাচ্ছিস যে? তো যাবো না তো কি করব? তোর মতো বিয়াক্কেলে মানুষের জন্য অপেক্ষা করব? তুই জানিস আমি এখানে কতক্ষণ অপেক্ষা করছি? এই জনমানবহীন স্টেশনে আমি একা বসে আছি। এমন জঘন্য কাজ কেউ করে? রাগ করিস না, দেখ না কি অবস্থা হয়েছে আমার। সুমিত এতক্ষণ খেয়াল করেনি। এবারে সে সৌরভের দিকে তাকিয়ে দেখল সৌরভের সারা শরীরে কাদামাটি লাগানো, জলে চকচক করছে তার জামা প্যান্ট। সৌরভের এমন অবস্থা দেখে সুমিত জিজ্ঞেস করল, সে কি রে, তোর এমন অবস্থা কি করে হলো? আরে আর বলিস না, দুপুরে ওদিকে একটু বৃষ্টি হয়েছে, তাই রাস্তায় জল কাদা হয়ে গেছে। আর অন্ধকারে সেই কাদা রাস্তায় সাইকেল পিছলে খুব জোর পড়ে গেছি।
তারপর আবার নদীর ঘাটে এসে দেখি কোনো মাঝই নেই। তারপর এদিক ওদিক অনেক খুঁজেও যখন কাউকে পেলাম না, তখন দেখলাম নদী ঘাটে একটা নৌকো বাঁধা আছে। শেষে সেটাই নিয়ে এলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। সুমিতের মনের মধ্যে জমে থাকা রাগগুলো যেন এক নিমেষে বেরিয়ে গেল। সে এবারে খুব শান্তভাবে বলল, সে কি রে, তোর লাগেনি তো? আর কার নৌকা নিয়ে এসেছিস তুই? সে কিছু বলবে না? তা একটু লেগেছে বই কি। আর ওই নৌকার মাঝি কাল সকালের আগে আর আসবে না, আর আমরা এক্ষুনি নদী পার হয়ে আবার নৌকো বেঁধে রেখে দেবো। যাকে সেসব কথা থাক, এখন চল, অনেক রাত হয়েছে। আর তোকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য ক্ষমা করিস আমাকে ভাই। আরে না না, কোনো ব্যাপার না, চল এবার এগোনো যাক। স্টেশন থেকে নেমেই মাটির কাঁচা রাস্তা, সেই রাস্তা দিয়েই এগিয়ে গেল সুমিত্রা। সুমিত তাকিয়ে দেখতে লাগলো রাস্তার চারিপাশের গাছগাছালিগুলো। চাঁদের আলোতে সে দেখতে পেল রাস্তার দুপাশ দিয়ে সারি সারি পলাশ গাছ। এই রাস্তা বরাবর কিছু দূর এগিয়ে ওরা উপস্থিত হলো একটা নদীর সামনে। এই নদীর কথাই সৌরভের মুখে অনেক শুনেছে সুমিত। নদীটি খুব একটা চওড়া না হলেও বর্ষার সময় নদীটি বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে। অতিরিক্ত বর্ষায় এই নদী খেপে গিয়ে বন্যাও হতে দেখা যায় মাঝে মাঝে। এই জন্য স্থানীয়রা এই নদীকে খেপি নদীও বলে থাকে। নদীর সামনে দাঁড়িয়ে সুমিত জিজ্ঞেস করলো সৌরভকে, এটাই কি তোদের খেপি নদী? হ্যাঁ, এটাই খেপি নদী। আমাদের কি এখন এই নদী পার হতে হবে ভাই? হ্যাঁ, গ্রামে যেতে গেলে নদীটা পার হয়ে যেতে হয়। সৌরভের নিয়ে আসা নৌকোটা নদীঘাটেই বাঁধা ছিল। সৌরভ এগিয়ে গিয়ে নৌকায় উঠে পড়ল। তারপর সুমিতকে উদ্দেশ্য করে বলল, আয় ভাই, উঠে আয়, দেখিস সাবধান কিন্তু আসিস। হ্যাঁ। সুমিতের আগে কোনোদিনও নৌকোয় চাপেনি, তাই নৌকোয় উঠতে তার একটু ভয় লাগলো। আর সেটা বুঝেই বোধহয় সৌরভ এগিয়ে এসে সুমিতের হাত ধরে তাকে নৌকায় উঠিয়ে নিল। সৌরভ নৌকায় উঠে প্রথমে একটা হ্যারিকেন জেলে দিয়ে উঠে এসে নৌকোর বাঁধন খুলে দিল। তারপর নিজ স্থানে বসে থাকা নৌকা এগিয়ে নিয়ে যেতে লাগলো সামনের দিকে। সুমিত দেখল চাঁদের আলোতে নদীর জল সোনালি হয়ে চকচক করছে, আর সেই সোনালি জল চিরেই এগিয়ে যাচ্ছে ওদের নৌকো। কয়েকটা কচুরি পানা ভেসে বেড়াচ্ছে নৌকোর চারিদিক দিয়ে। নদীর ঠান্ডা ফুরফুরে হাওয়া ভেসে এসে লাগছে ওদের শরীরে। সব মিলিয়ে এমন মনোরম পরিবেশ সুমিতের আগে কখনো উপভোগ করেনি। এক মনে জলের দিকে তাকিয়েছিল সে। ঠিক তখনই হঠাৎ সুমিতের কানে ভেসে এলো এক সদ্যজাত মানুষ শিশুর কান্না। আঁতকে উঠে সৌরভের দিকে তাকালো একবার। তবে সৌরভের দিকে তাকিয়ে সে বুঝল সৌরভের মুখমণ্ডলে কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি সৌরভ শোনেনি সেই কান্নার শব্দ? সুমিত একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো সৌরভকে, শুনলি ভাই? কি শুনবো? তুই কিছু শুনিসনি? কি শোনার কথা বলছিস সেটা তো বল। আমি একটি শিশুর কান্নার শব্দ শুনলাম ভাই। শিশুর কান্না? কি আবল তাবল বকছিস? শিশুর কান্না এখানে কোত্থেকে আসবে? এই নদীর আশেপাশের কোনো বাড়িঘর থেকে হয়তো আসছে। এই নদীর আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। তুই তো জানিস এই নদীতে বন্যা হয়, তাই নদীর খুব কাছাকাছি কেউ থাকে না। কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম। তুই হয়তো ভুল শুনেছিস, অথবা তুই হয়তো মনে মনে এইসব কল্পনা করছিস। তাহলে কি সত্যি আমি ভুল শুনলাম? কিন্তু আমি যে এত স্পষ্ট শব্দটা শুনলাম। সুমিত আরেকবার নদীর চারিদিকে চেয়ে দেখার চেষ্টা করল, তবে অন্ধকারে অত দূরে কিছু দেখা যায় না। নিজের মনকে বোঝালো হয়তো সে সত্যিই ভুল ভেবেছে। আর এটা ভেবেই আবার হারিয়ে গেল এক অপূর্ব সৌন্দর্যে। নদীর জলের পানে সে আবারও একভাবে তাকিয়ে কি যেন দেখতে লাগলো। নৌকো যতই এগিয়ে যাচ্ছে ক্রমশ সুমিতের মনে হতে লাগলো এখানে আসা যেন তার সত্যিই উচিত হয়নি। কিছু একটা যেন অনুভব করতে পারছে। তার মোটেই ইচ্ছে হচ্ছে না সামনের দিকে এগিয়ে যাওয়ার। কেউ বা কারা যেন হাওয়ার মাধ্যমে সুমিতের কানে বার্তা দিয়ে যাচ্ছে, সুমিতেরও খুব ইচ্ছে হচ্ছিল বাড়িতে ফিরে যেতে, তবে এখন আর তো কোনো উপায় নেই। সুমিত ভাবতে লাগলো তখন যদি ট্রেনে উঠে পড়তো তাহলেই বোধহয় ভালো হতো। এক মনে সুমিত এসবই ভাবছিল, হঠাৎ জলের মধ্যে একটা মহিলা এবং একটা শিশুর প্রতিচ্ছবি দেখে সে ভয়ে চেঁচিয়ে উঠল।
ও কি? ওটা কি? হঠাৎ সুমিতকে এমনভাবে চেঁচাতে দেখে সৌরভ তড়িঘড়ি এগিয়ে এলো তার কাছে। জিজ্ঞেস করলো, কি হলো ভাই? সুমিত তখনও ভয়ে কাঁপছে। কাঁপা কাঁপা গলায় এসে সৌরভকে বলল, ওই 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 জলের মধ্যে আমি একটা মহিলা আর একটা শিশুর প্রতিচ্ছবি দেখলাম। সুমিতের কথা শুনে সৌরভ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সুমিতের কাঁধে হাত রেখে বলল, দুজনের গলায় কি কাটা দাগ ছিল? হ্যাঁ, আর তাদের ওই কাটা দাগ থেকে গোল গোল করে তাজা লাল লাল রক্ত গড়িয়ে পড়ছিল ভাই। তুই এখানে নতুন এসছিস তো, তাই ওদের সহ্য হচ্ছে না। তুই জলের দিকে তাকাস না, চোখ বন্ধ করে থাক, তাহলে দেখবি এসব আর চোখে পড়বে না। সহ্য হচ্ছে না? কাদের সহ্য হচ্ছে না? সেসব কথা এখন আলোচনা করা উচিত নয় ভাই। এখন এ বিষয়ে আর কিছু জিজ্ঞেস করিস না। তুই শুধু চোখ বন্ধ করে থাক, আর ভুলেও জলের দিকে তাকাবি না, কেমন? আর হ্যাঁ, জলের মধ্যে তোর শরীরের কোনো অংশ ছোঁয়াস না, ঠিক আছে? সুমিত আর কিছু জিজ্ঞেস করল না। সৌরভের কথা মতোই সে চোখ বন্ধ করে রইল। আরও কিছুক্ষণ এভাবেই নৌকো চলল। সুমিত সেই একই রকমভাবে এখনও নৌকোয় বসে আছে। একটা সময় নৌকো এসে থামলো একটি জায়গায়। সৌরভ সুমিতকে উদ্দেশ্য করে বলল, আমরা পৌঁছে গেছি ভাই সুমিত, আয় নেমে আয়। এইটুকু বলে সৌরভ নিজে নৌকো থেকে নামল। তারপর নৌকাটাকে ঘাটের সঙ্গে বেঁধে দেওয়ার পরে সুমিতকে বলল, আয় এবার নেমে আয়, সাবধানে নামিস কিন্তু। এইটুকু বলেই সৌরভ হ্যারিকেনটা একটু উঁচু করে ধরল। সেই আলোতে সুমিত ধীরে ধীরে নৌকো থেকে নিচে নেমে এলো। তারপর সামনের দিকে হাঁটতে হাঁটতে সৌরভ সুমিতকে উদ্দেশ্য করে বলল, এখান থেকে দুপা হেঁটেই সামনেই একটা সাইকেল রাখা আছে, তুই সাইকেলে বসতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই পারবো, চল। নদীর পাড়ে কয়েকটি বড় বড় কৃষ্ণচূড়া গাছ, তার মাঝখান দিয়েই সরু কাঁচা রাস্তা। বৃষ্টিতে সেটা একটু কাদা কাদা ভাব হয়েছে। সেই কাদার মধ্য দিয়েই হেঁটে চলেছে সুমিত আর সৌরভ। হঠাৎ পেছন দিক থেকে একটা পায়ের শব্দ শোনা গেল, যেন মনে হলো তাদের পেছন দিয়ে কেউ হেঁটে আসছে। সৌরভের হাতে হ্যারিকেন ছিল। সে তৎক্ষণাৎ পেছন ঘুরে দেখার চেষ্টা করলো যে কি হেঁটে আসছে। সুমিতও পেছন ঘুরে দাঁড়ালো তার সাথে সাথে। হ্যারিকেনের আলো ফেলে পেছন দিকটা ভালো করে দেখে নিল ওরা, কিন্তু কাউকেই দেখা গেল না সেখানে। কয়েক সেকেন্ড তারা একে অপরের দিকে তাকিয়ে থেকে আবার রওনা দিল সামনের দিকে। দুপা হাঁটার সাথে সাথেই হঠাৎ সুমিতের পিঠে পেছন থেকে কেউ একজন হাত দিল। সুমিত আতকে উঠে সেখানেই দাঁড়িয়ে গেল। সেই সাথে তার গলা থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। সৌরভ ততক্ষণে কয়েকবার এগিয়ে গেছে। সুমিত পেছন ঘুরে দেখল একটা রোগা মতো কুচকুচে কালো লোক লুঙ্গি পরে খালি গায়ে দাঁড়িয়ে আছে। লোকটি কয়েক সেকেন্ড সুমিতের দিকে দেখে নিয়ে সুমিতকে জিজ্ঞেস করলো, কেডারে তুই? কি নাম তোর? এখানে কি করতেছিস? সুমিতের মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল লোকটির দিকে। লোকটি আবার জিজ্ঞেস করলো, কিরে বেডা, কথা কানে যায় না? আমি সুমিত। এতক্ষণে সৌরভ পেছন ঘুরে তাকিয়েছে। সুমিতকে দাঁড়িয়ে পড়তে দেখে সৌরভ দাঁড়িয়ে গেল। আলো ফেলে দেখার চেষ্টা করলো যে কি হলো পেছনে। হ্যারিকেনের আলো এসে দেখলো কিছুটা পেছনে দাঁড়িয়ে সুমিত যেন কার সঙ্গে কথা বলছে। সৌরভ এগিয়ে গেল সেদিকে। এগিয়ে গিয়ে দেখলো গ্রামের হাবিবুল মাঝি দাঁড়িয়ে আছে সেখানে। সৌরভ এগিয়ে গিয়ে বলল, আরে হাবিবুল কাকু, তুমি? এ দেখি সৌরভ। এইটুকু বলে তারপর সুমিতের দিকে আঙুল নির্দেশ করে জিজ্ঞেস করলো, আর এইটা কেডারে? ওটা আমার বন্ধু, ওর নাম সুমিত, আমাদের বাড়িতে এসছে। তা তোর বন্ধু আমার নৌকা নেছিল কেন? ও, ওটা তোমার নৌকো? না না, ওটা আমার বন্ধু নেয়নি। আমি ওকে এগিয়ে আনার জন্য স্টেশনে যাচ্ছিলাম, কিন্তু নদী পাড়ে কোনো মাঝি ছিল না। অবশেষে তোমার নৌকোটা দেখতে পাই, তাই ঠিক করি এটা নিয়ে যাব। নইলেই অচেনা জায়গায় ওকে একা বসে থাকতে হতো, তাই তোমার নৌকোটা নিয়ে এসেছিলাম। কিছু মনে করো না কিন্তু। তা না বইলা নৌকা লইয়া যাওয়া তোর উচিত হয় নাই কিন্তু বেডা। আমারে একবার জিজ্ঞাসা কইরা যাইতে পারতস তো। হ্যাঁ, ঠিকই বলেছো কাকা, তোমাকে একবার বলে যাওয়া উচিত ছিল আমার। তবে আমি তো জানতাম না এটা তোমার নৌকো। ঠিক আছে যা বেডা। তা এই আন্ধার রাইতে বন্ধুরে লইয়া আইসস কেন? গ্রামের হালাত ভালো না সেটা জানোস না?
এইটুকু বলে লোকটি চলে গেল। সুমিত এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল। এবারে সে বলল, উফ, খুব ভয় পাইয়ে দিয়েছিল তোর হাবিবুল কাকা। আমি তো বুঝে উঠতে পারছিলাম না যে কি উত্তর তাকে দেব। আচ্ছা ভাই, উনি যে বললেন গ্রামের অবস্থা তেমন ভালো না, তা কিসের কথা উনি বলছিলেন? ও কিছু না, তুই চল আগে বাড়ি যাই, তারপর সব কথা হবে। কৃষ্ণচূড়া গাছগুলোকে পেছনে ফেলে রেখে সামনে একটা ইটের রাস্তা। সেই রাস্তার পাড়েই একটা গাছের সাথে একটা সাইকেল বাঁধা আছে। সুমিত বুঝতে পারল যে এটাই সৌরভের সাইকেল। সৌরভ এগিয়ে গিয়ে গাছ থেকে সাইকেলটা খুলে নিল। তারপর সাইকেলে উঠে সুমিতকে বলল, নে উঠে পড়। সুমিত এগিয়ে গিয়ে সৌরভের সাইকেলের পেছনের কেরিয়ারে উঠে বসল। এবার তার হাতে ধরে থাকা হ্যারিকেনটা সুমিতের দিকে এগিয়ে দিয়ে বলল, নে এটা ধরে থাক, ঠিক করে ধরে থাকিস কিন্তু, নইলে আমি রাস্তা দেখতে পারবো না। সুমিত যতটা সম্ভব এগিয়ে ধরল হ্যারিকেনটা। সৌরভ সাইকেলের প্যাডেল ঘুরিয়ে দিল। ধীরে ধীরে এঁকে বেঁকে এগিয়ে যেতে লাগলো তাদের সাইকেল। রাস্তার প্রতিটা মোড়ে এসে সুমিত বেশ শব্দ সহকারে সাইকেলের বেল বাজাতে লাগলো। চারিদিকে নিস্তব্ধ পরিবেশে সাইকেলের ক্রিং ক্রিং বেল ছড়িয়ে পড়ল চতুর্দিকে। বেশ কয়েক মিনিট এভাবেই সাইকেল চালানোর পর ওরা এসে থামলো একটি দোতলা বাড়ির সামনে। সুমিত অনেকবার শুনেছিল এই বাড়ির কথা সৌরভের মুখে। সৌরভ বলতো তার দাদু নাকি একসময় এই গ্রামের বেশ অবস্থাপন্ন ব্যক্তি ছিলেন। গ্রামের অধিকাংশ বাড়ি কাঁচা হলেও সৌরভদের বাড়িটা কিন্তু বেশ পাকাপোক্ত। সৌরভের দাদুই নাকি এই বাড়িটা বানিয়েছিলেন। এখন সৌরভদের অবস্থা আগের মতো অতটা আর ভালো নেই। দাদু মারা যাওয়ার পর থেকে তাদের অবস্থারও কিছুটা অবনতি হয়েছে। যাই হোক, সাইকেল থেকে নেমে সাইকেলটা ঠেলে দিয়ে সৌরভ বাড়ির ভেতরে ঢুকে গেল। তারপর বাড়ির একটা দেওয়ালের সঙ্গে সাইকেলটাকে হেলান দিয়ে রেখে সুমিতকে উদ্দেশ্য করে বলল, আয় এদিকে আয়, চল ভেতরে যাওয়া যাক। মুকুন্দ আর আদিত্য তোর জন্য অপেক্ষা করছে। মুকুন্দ আর আদিত্য সৌরভ আর সুমিতেরই সহপাঠী। তারা আগেই এসে উপস্থিত হয়েছে এখানে। সুমিত আর সৌরভ এগিয়ে গেল বাড়ির সদর দরজার দিকে। দরজার সামনে গিয়ে সৌরভ দরজায় টোকা মেরে তার মাকে ডাকতে লাগলো। কয়েক সেকেন্ড পরেই একজন মহিলা এসে দরজা খুলে দিল। সুমিত বুঝতে পারল এটাই তবে সৌরভের মা। দরজা খুলে দেওয়ার পর ওরা দুজন ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকেই ওদের সঙ্গে দেখা হলো বাকি দুই বন্ধুর সঙ্গে আলাপচারিতার পর সৌরভ সুমিতকে উদ্দেশ্য করে বলল, তুই হাত মুখ ধুয়ে নে, তারপর সবাই গল্প করব। মা রান্না করছে, রান্না হয়ে গেলেই আমরা খেতে বসবো। সৌরভের কথা মতো সুমিত হাত মুখ ধুতে গেল। সৌরভ নিজে গিয়ে সুমিতকে তাদের পাতকুয়া দেখিয়ে দিল। এতদিন সুমিত শুধু বইতেই পাতকুয়ার ছবি দেখেছিল, এই প্রথমবার পাতকুয়া দেখল। পাতকুয়া থেকে দড়ি টেনে জল উপরে তোলার ব্যাপারটা তার খুব ভালো লাগলো। সে দড়ি টেনে এক বালতি জল তুলে নিল ওপরে। তারপর তার থেকে জল তুলে নিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিল। সে হাত মুখ ধুয়ে সে ফিরতে যাবে, এমন সময় সে দেখল সৌরভদের বাড়ির উল্টো দিকে একটা তেঁতুল গাছের গোড়ায় সাদা পোশাক পরিহিত এক মহিলা দাঁড়িয়ে আছে। সুমিত খেয়াল করে মহিলা এক দৃষ্টিতে সুমিতের চোখের দিকেই তাকিয়ে আছে। মহিলার কোলে একটা সদ্যজাত শিশু। হঠাৎ শিশুটি কাঁদতে শুরু করল। তবে শিশুদের কান্নায় মহিলাটি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করেই তখন এক দৃষ্টিতে সুমিতের দিকে তাকিয়ে হেসেই চলেছে। খুব মৃদু স্বরে শোনা যাচ্ছে সেই হাসির শব্দ। তবে একটি অমানবিক সেই হাসি, কি ভয়ঙ্কর তার মুখভঙ্গি! সুমিতের সমস্ত শরীর দিয়ে হিমস্রোত বয়ে যেতে লাগল। তার সমস্ত শিরা উপশিরা দিয়ে যেন রক্তের বদলে বরফ গলা জল বইতে লাগলো। এ কি দেখছে সুমিত? এত রাতে এই মহিলা এখানে কি করছে? সে সুমিতের দিকে তাকিয়ে এভাবে হাসছেই বা কেন? ছোটবেলায় সে ঠাকুমার কাছে গল্প শুনেছিল যে তেঁতুল গাছে নাকি পেতনি থাকে আর তারা নাকি সাদা শাড়ি পরে থাকে। তাহলে এই মহিলা? না, আর ভাবতে পারল না সে। তাড়াতাড়ি সেদিক থেকে চোখ সরিয়ে সে দ্রুত বেগে ঘরে ফিরে গেল। দৌড়ে আসার কারণে সে ঘরে ফিরে এসে হাঁপাতে লাগলো। তাকে হাঁপাতে দেখে সৌরভ জিজ্ঞেস করল, কিরে হাঁপাচ্ছিস কেন? সুমিত জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলল। তিন বন্ধুর চোখ তখন সুমিতের দিকে। এবারে মুকুন্দ জিজ্ঞেস করল, কিরে ভাই, বল হাঁপাচ্ছিস কেন? ওই বাইরে তেঁতুল গাছের গোড়ায় আমি একটা সাদা শাড়ি পরিহিতা মহিলাকে দেখলাম। তার কোলে একটা শিশু ছিল আর সে আমার দিকে তাকিয়ে হাসছিল। কি? সাদা শাড়ি পরে একটা মহিলা দাঁড়িয়েছিল?
তুই যে কি বলিস না সুমিত, মানে কোথায় সেই মহিলা? চল তো দেখে আসি। দরজার ধারে দাঁড়িয়ে সৌরভের মা এতক্ষণ ওদের কথাগুলো শুনছিল। মুকুন্দর কথা শুনে এইবার এসে ঘরে ঢুকে বলল, খবরদার খবরদার, তোরা কেউ বাইরে যাবি নে। ও ঠিক বলেছে, নতুন কেউ আসলেই ও দেখা দেয়। ও একটা শয়তানি। তোরা বাইরে গেলেই ও তোদের কিছু না কিছু ক্ষতি করবেই করবে। এইটুকু বলে সে থামল। তারপর সৌরভকে উদ্দেশ্য করে বলল, এই খোকা, কেউ যেন বাইরে না যায় সেই খেয়াল রাখিস, কেমন? আর হ্যাঁ, সবাই আয়, আমার রান্না হয়ে গেছে। আর কেউ কোনো কথা বাড়ালো না। হাজার হোক, গুরুজনের কথা তো আর অমান্য করা যায় না। ওরা 4 বন্ধু এক এক করে এগিয়ে গেল সৌরভদের রান্নাঘরের দিকে। সৌরভ ছাড়া সবাই কলকাতার মানুষ। টেবিল চেয়ারে বসে খাওয়া ওদের ছোটবেলা থেকেই অভ্যেস। এই প্রথমবার ওরা মাটিতে পাত পেরে খেতে বসলো। দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সৌরভের মা। খাসির মাংস, রুই মাছের ঝোল, মাছের মাথা দিয়ে কচু শাক আর কুচো মাছের টক। উফ, কি দারুণ রান্না করেছে সৌরভের মা। এমন রান্না ওরা কেউই আগে কখনো খায়নি। খেতে খেতে সৌরভ জিজ্ঞেস করলো সবাইকে, কিরে, কেমন লাগছে তোদের? অসাধারণ, উফ, এক কথায় যাকে বলে অতুলনীয়। শুধুমাত্র সুমিতি কোনো উত্তর দিল না। সে যেন কিছুটা অন্যমনস্ক হয়ে খাবার খাচ্ছিল। সৌরভ তার নাম ধরে ডেকে বলল, কিরে ভাই সুমিত? এবার যেন সুমিতের সম্বিত ফিরল। সে যেন এক ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। উত্তরে সে হকচকিয়ে উঠে বলল, হ্যাঁ, কি ভাবছিস বলতো? ও না না, তেমন কিছু নয়। জিজ্ঞেস করছিলাম যে তোর খাবারগুলো কেমন লাগছে। ও হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে রে। মাছের টকটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। 4 বন্ধু মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে আবার সবাই ঘরে ফিরে এলো। ঘরে ফিরে সবাই আনন্দ উল্লাস করলেও সুমিত যেন কেমন একটু অন্যমনস্কই থাকতে লাগলো। সেটা খেয়াল করেই সৌরভ তাকে বলল, তুই কখন থেকে এত ভাবছিস বলতো? আমি ভাবছি ওই মহিলাটা কে, কি চায় সে, আর সে বারবার আমাকেই কেন দেখা দিচ্ছে। ধুর, তুই ওইসব ভাবনা ছাড় তো। তুই একটু বেশি বেশি কল্পনা করছিস বলেই ওইসব দেখছিস। একটু শান্ত হয়ে বস, আয় আড্ডা দিই, দেখবি ওসব ভাবনা আর আসবে না মাথায়। বেশ কিছুক্ষণ চলল ওদের আড্ডা। এখন রাত অনেক হয়েছে। গ্রামে রাত 11টা বেজেছে, মানে প্রায় মাঝরাত হয়ে গেছে। চারিদিকে কেউ কোথাও নেই। কাল আবার সকালে উঠে সবাইকে বাড়ি ফিরতে হবে। তাই ঠিক করলো এবারে সবাই শুয়ে পড়বে। সুমিতদের বড় ঘরটাতেই সবার জন্য বিছানা করা হয়েছে। সেখানেই শুয়েছে সবাই। বিছানায় শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ল। ঘুমলো না শুধু সুমিত। অনেক চেষ্টা করেও তার ঘুম আর আসতে চাইল না। বিছানায় শুয়ে এসে এপাশ ওপাশ করতে লাগলো। রাত তখন কটা হয়েছে বোঝার উপায় নেই। সুমিতের হাতে ঘড়ি নেই, আর সৌরভদের দেওয়ালে যে ঘড়িটা আছে সেটা অন্ধকারে দেখাও যাচ্ছে না। সুমিত জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। ঘরের মধ্যে অন্ধকার থাকলেও বাইরেটা চাঁদের আলো এই বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। সেদিকেই তাকিয়ে রইল সুমিত। সে দেখল দক্ষিণের জানলা দিয়ে মিটার 10 দূরে একটা পুরো বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটির অবস্থা জীর্ণ প্রকৃতির। কোথাও কোথাও দেওয়ালের চুন খসে পড়েছে। নানা রকম ঝোপঝাড় জন্মেছে বাড়ির আশেপাশে। সুমিত অনুভব করলো সেদিক থেকেই যেন একটা মানব শিশুর কান্নার শব্দ ভেসে আসছে। সুমিত উঠে গিয়ে দাঁড়ালো জানলার সামনে। আর জানলার সামনে দাঁড়িয়ে সে দেখল বাড়িটির ছাদের কার্নিশে একটা ছোট্ট শিশু ঝুলে আছে, আর তারই কান্নার শব্দ ভেসে আসছে। সুমিত মনে মনে ভাবতে লাগলো, এত রাতে একটা বাচ্চা ওখানে কিভাবে ঝুলে আছে? সে কি যাবে একবার সেদিকে? কিন্তু যদি এসব মায়া হয়? এমনিতেও সুমিত বারবার আজব আজব সব জিনিস দেখছে। সুমিত এসব ভাবতে ভাবতে একটু ভয়ই পেল। তারপর আবার ভাবলো, যদি সত্যি সত্যিই কোনো মানব শিশু হয় আর ছাদ থেকে পড়ে গিয়ে যদি তার কিছু হয়ে যায়, তাহলে সুমিত নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। তার যাওয়া উচিত না যাওয়া উচিত না সেটা নিয়ে মনে মনে একটু দ্বিধায় পড়ে গেল সে। একবার ভাবলো যে বন্ধুদের মধ্যে কাউকে ডাকবে, কিন্তু তৎক্ষণাৎ আবার মনে হলো যদি বন্ধুদের মধ্যে কাউকে ডাকে তাহলে তারা হয়তো বাইরে যেতে মানা করবে। অবশেষে সুমিত ঠিক করলো সে বাইরে একাই যাবে। আর বেশি ভাবনা চিন্তা না করে সে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে দক্ষিণ দিক বরাবর সোজা হেঁটে গেল সে। মিনিটখানেক হাঁটার পরেই সে পৌঁছে গেল ওই বাড়িটির সামনে।
বাড়ির সামনে গিয়ে দেখলো সেখানে একটা বড় কাঠের দরজা। সুমিত ভয়ে ভয়ে কাঠের দরজায় একটা আলতো ঠেলা দিল এবং ঠেলা দেওয়ার সাথে সাথেই সে বুঝতে পারল যে দরজাটা ভেতর থেকে বন্ধ। সুমিত একবার ছাদের দিকে তাকিয়ে নিল। সে দেখলো বাচ্চাটা এখনো সেভাবেই ছাদের কার্নিশে ঝুলে আছে। তার কান্নার আওয়াজ ভেসে আসছে সুমিতের কানে। সুমিত প্রথমে মিনিটখানেক চেষ্টা করলেও দরজা খোলার, কিন্তু চেষ্টা করার পরেও দরজা খুলল না। তাই এবারে সে একটু চেঁচিয়ে জিজ্ঞেস করলো, বাড়িতে কেউ আছেন? শুনছেন? বাড়িতে কি কেউ আছেন? শুনছেন? বাড়িতে কেউ থাকলে দয়া করে দরজাটা খুলে দিন। আপনাদের ছাদের কার্নিশে একটি বাচ্চা ছেলে ঝুলে আছে, সে নিচে হয়তো পড়ে যাবে। এবারও একই রকম ভাবেই বাড়ির মধ্যে থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। দরজার পাশেই একটা ইটের পাঁচিল, অনেকাংশেই সেটা নষ্ট হয়ে গেছে। এটা টপকাতে গেলে পাঁচিল ভেঙে পড়ার ভয় আছে। তবুও সে ঠিক করলো সে পাঁচিল টপকে ভিতরে ঢুকবে। সে এগিয়ে গেল পাঁচিলের দিকে। তখনই হঠাৎ কচকচ শব্দ করে কাঠের দরজাটি খুলে গেল। সুমিত আবার এগিয়ে এলো দরজার সামনে। তবে দরজার সামনে আসতেই সে অবাক হয়ে গেল, দরজা খুলল কে? সে একবার চারিদিকে তাকিয়ে দেখে নিল, তবে তার দৃষ্টি কোনো মানুষকে খুঁজে পেল না। সুমিত আর বেশি ভাবল না, এখন ভাববার সময়ও নয়, আগে গিয়ে শিশুটিকে বাঁচানো যায়। প্রধান দরজা পেরিয়ে এগিয়ে গেল বাড়ির সদর দরজার কাছে। তবে এবার হাত দিয়ে একটু ঠেলা দিতেই কচকচ শব্দ করে দরজা খুলে গেল। ভেতরে সে ঢুকে দেখল বাড়ির ভেতর একটি হ্যারিকেন টিমটিম করে জ্বলছে। তারই আলোতে সে দেখতে পেল বাড়ির ভেতরের অবস্থাও বাইরের মতোই জীর্ণ। দেওয়ালের বিভিন্ন জায়গা থেকে চুন খসে পড়ছে, নিচের মেঝেতেও ধুলো ময়লা জমেছে। উপরের ছাদে বাসা বেঁধেছে হাজার হাজার মাকড়সা। সুমিত জ্বলতে থাকা হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল বারান্দা বরাবর। একটু এগিয়ে গিয়ে সে দেখতে পেল বাড়ির বাদিক দিয়ে একটা সিঁড়ি ওপর দিকে উঠে গেছে। সিঁড়ির দশাও প্রায় ভগ্নপ্রায়। সুমিত খুব সাবধানে পা টিপে টিপে উঠতে লাগলো সিঁড়ির দিকে। দু চার সিঁড়ি উঠেই একটা জায়গায় পা পড়তেই সেখান থেকে একটা ইট খসে গিয়ে সশব্দে মাটিতে পড়ে গেল। আর একটু হলেই সুমিত পড়ে যেত সিঁড়ি থেকে। কোনো রকমে সে পড়তে পড়তে বাঁচল। আর ঠিক তখনই সুমিতের কানে ভেসে এলো একটা মহিলা কণ্ঠে বিভৎস হাসি। সুমিত আঁতকে উঠল। কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে রইল সে। তারপর যেন সব ভয় ডর বিসর্জন দিয়ে আবার এগিয়ে গেল সে ছাদের দিকে। ধীরে ধীরে সে উঠে এলো ছাদের উপর। সাবধানে পা এগিয়ে সে এগিয়ে গেল ছাদের ওই নির্দিষ্ট কার্নিশে যেখানে ওই শিশু বাচ্চাটি ঝুলেছিল। শিশুটির কান্নার শব্দ এখন যেন সুমিতের কানে বাঁশির মতো বাজতে লাগলো। সুমিত এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে উপরে উঠিয়ে নিল বাচ্চাটিকে। তারপর ক্রন্দনরত বাচ্চাটিকে পরম স্নেহে নিজের কোলে তুলে নিল। তারপর ধীরে ধীরে খুব সাবধানে পা ফেলে আবার সিঁড়ির দিকে এগিয়ে গেল। বাচ্চাটিকে নিয়ে এসে সিঁড়ি দিয়ে নামতে যাবে এমন সময় খুব সশব্দ করে সিঁড়িঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। সুমিত এগিয়ে গেল দরজার দিকে। ঠেলা দিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলো সে, কিন্তু কোনোভাবেই দরজা খোলা গেল না। সুমিত দরজায় জোরে জোরে টোকা দিতে লাগলো আর চেঁচিয়ে বলতে লাগলো, কে আছো দরজার পিছনে? দরজা খুলে দাও, আমি চোর নই। তোমাদের বাচ্চা ছাদে ঝুলেছিল, আমি তাকে বাঁচাতে এসেছিলাম। দরজা খুলল না। এবারে সুমিত তার নিজের কোল থেকে বাচ্চাটিকে পাশে নামিয়ে রেখে দরজা খোলার চেষ্টা করতে লাগলো। শরীরের সমস্ত জোর দিয়ে সে দরজা খুলতে লাগলো, তবে হাজার চেষ্টা করেও সেই দরজা আর খোলা গেল না। অবশেষে না পেরে সে আবার পেছনে ঘুরে তাকালো বাচ্চাটির দিকে। তবে পেছন ঘুরে তাকাতেই সুমিতকে আবার অবাক হতে হলো। কোথায় সেই শিশু? কয়েক সেকেন্ডের মধ্যে কোথায় হারিয়ে গেল সে? ছাদ থেকে পড়ে গেল না তো? না না, তা কি করে হয়? তাহলে তো সে শব্দ পেত না, তেমন কোনো শব্দ তো হয়নি। তবুও সুমিতা একবার ছাদের চারিদিকে ঘুরে দেখল, না, কোথাও তো পড়ে যায়নি সে। তাহলে কোথায় গেল সে? তাহলে কি সত্যি এসব মায়া ছিল? সুমিতা আরো একবার চেঁচিয়ে বলল, কেউ কি আছো? আমার কথা কেউ শুনতে পার? কথা শেষ করার আগেই দরজাটা খুলে গেল। সুমিত দৌড়ে এগিয়ে গেল সেদিকে। তবে সে দরজার কাছে পৌঁছানোর আগেই আবারও সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। তারপর কয়েক মিনিট সব চুপচাপ। তারপর হঠাৎ
ছাদের উপর থেকে একটা হৃদয় বিবর্ণ আর্তনাদ ভেসে এলো। মনে হলো যেন সুমিত প্রবল যন্ত্রণায় গঙিয়ে উঠল। সুমিতের আর্তনাদের শব্দেই বোধহয় সৌরভের ঘুম ভেঙে গেল। সৌরভ উঠে বিছানায় বসে পড়ল। সৌরভকে উঠতে দেখে ওর পাশে শুয়ে থাকা মুকুন্দ উঠে বসলো তার পাশে। মুকুন্দ জিজ্ঞেস করলো সৌরভকে উদ্দেশ্য করে, কি হয়েছে ভাই? সুমিতের গলার আওয়াজ শুনলাম, মনে হলো যেন যন্ত্রণায় চেঁচিয়ে উঠল। সুমিত চেঁচিয়ে উঠল? ধ্যাৎ, ও চেঁচাতে যাবে কেন? আরে ও তো আদিত্যর পাশে শুয়ে আরামে ঘুম দিচ্ছে। সৌরভ মুকুন্দর কথার কোনো উত্তর দিল না। সে উঠে গিয়ে হ্যারিকেন জ্বালিয়ে দিল। ঘরের মধ্যে আলো জ্বলার সাথে সাথেই তারা অবাক হয়ে দেখল যে ঘরে সুমিত নেই। ওরা দুজন একবার দুজনের দিকে তাকিয়ে নিল। ততক্ষণে আদিত্যরও ঘুম ভেঙে গেছে। আদিত্য বিছানায় উঠে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সুমিত কোথায় গেছে? সুমিত? আদিত্য আনমনা হয়ে সুমিতের নাম একবার মুখে উচ্চারণ করল। তারপর নিজের পাশে যেখানে সুমিত শুয়েছিল সেদিকে চাইল। সৌরভ এবারে সুমিতের নাম ধরে জোরে জোরে ডাকতে লাগল, সুমিত, এই সুমিত, কোথায় তুই? সুমিত! সুমিতের নাম ধরে ডাকাডাকিতে সৌরভের মায়েরও ঘুম ভেঙে গেল। তিনি উঠে এসে বললেন, কি হয়েছে রে খোকা? সুমিতকে খুঁজে পাচ্ছি না মা। হ্যাঁ, সে কি রে? আচ্ছা, বাইরে চলে যায়নি তো? এতক্ষণ সৌরভের খেয়াল হয়নি। এবারে সে জ্বলন্ত হ্যারিকেন নিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসেই সে দেখতে পেল কাদাযুক্ত রাস্তায় সুমিতের পায়ের ছাপ পড়েছে। আর সেই পায়ের ছাপ দক্ষিণ দিকে এগিয়ে গেছে দেখে সৌরভ ভয়ে ভয়ে তার মায়ের দিকে তাকালো। তারপর সে মাকে উদ্দেশ্য করে বলল, তুমি এখানেই থাকো, আমি দেখে আসছি। সৌরভের মা সৌরভকে একা ছাড়তে চাইল না। উপরন্তু সৌরভের বাকি দুজন বন্ধুও তার সাথে এগিয়ে গেল। পায়ের চিহ্ন লক্ষ্য করে ওরা চারজন ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো। আর একটু এগিয়েও সৌরভরা বুঝল ওরা যা নিয়ে ভয় পাচ্ছিল তাই হয়েছে। সুমিতের পায়ের চিহ্ন ধীরে ধীরে এগিয়ে গেছে দক্ষিণ দিকের ওই পুরো বাড়ির ভেতরে। বাড়ির দরজার সামনে পর্যন্ত গিয়ে ওরা সবাই থামল। ওরা দেখল বড় কাঠের দরজাটি খোলা অবস্থায় রয়েছে। আর সেই দরজা অতিক্রম করেই সুমিতের পায়ের চিহ্ন প্রবেশ করেছে বাড়ির ভেতরে। রাতের বেলায় এই বাড়ির মধ্যে ঢুকতে গ্রামের সবাই ভয় পায়। এতদিনে সৌরভরাও আজ পর্যন্ত এই বাড়িতে ঢোকেন। তবে যেহেতু বন্ধু ভেতরে আটকে আছে, তাই ভেতরে না ঢুকে উপায় নেই। তাই ওরা চারজনও ঢুকে গেল ভেতরে। ঘরের ভেতরে ঢুকে ওরা দেখতে পেল সুমিতের কাদা মাখা চটির চিহ্ন। বারান্দা বরাবর কিছুটা এগিয়ে চটির চিহ্ন অনুসরণ করে ওরা ছাদে উঠে গেল। তবে ছাদে ওঠার সাথে সাথেই একটা ঝোড়ো হাওয়া এসে সৌরভের হাত থেকে হ্যারিকেনটা পড়ে গেল। আর পড়ে যাওয়ার সাথে সাথেই সশব্দে সেটা ভেঙে গিয়ে আগুন নিভে গেল। আর সাথে সাথেই আবারও একই রকমভাবে বিশাল শব্দ করে সিঁড়িঘরের দরজা বন্ধ হয়ে গেল। অন্ধকারে ওরা তখন কেউ কারো মুখ দেখতে পারছে না। জ্যোৎস্নার চাঁদটাও যেন কোথায় হারিয়ে গেছে। ঠিক এমন সময় হঠাৎ একটা বীভৎস শব্দ, আর সেই সাথে মুকুন্দর গলার আর্তনাদ শুনতে পেল বাকিরা। মনে হলো মুকুন্দ যেন লুটিয়ে পড়ল ছাদের উপর। তারপর আরও একই রকম পরপর তিনটি বীভৎস শব্দ, তিনটি হৃদয় বিবর্ণ আর্তনাদ, দুটি পুরুষ কণ্ঠ এবং একটি স্ত্রী কণ্ঠ। ব্যাস, তারপরে সব আবার নিস্তব্ধ। পরদিন কলকাতা শহরে ভোর হলো ঠিকই, কিন্তু সূর্য উঠল না। সকাল থেকেই কালো মেঘে ছেয়ে আছে চারিদিকটা। তবে বৃষ্টি হয়নি। কেমন যেন গুম মেরে আছে চতুর্দিক। শ্যামানন্দবাবু প্রত্যেক দিনের মতন সকালে চা খেতে খেতে পেপার পড়ছিলেন। ঠিক তখনই সুমিতের মা অর্থাৎ অরুণা দেবী এসে দাঁড়ালেন শ্যামানন্দবাবুর সামনে। অরুণা দেবীর মনটার মধ্যে আজ সকাল থেকেই কেমন যেন কু ডাকছে। তার শরীরের মধ্যে আজ সকাল থেকেই কেমন একটা অস্বস্তি অনুভূতি হচ্ছে। শ্যামানন্দবাবুকে উদ্দেশ্য করে তিনি বললেন, আজকের দিনটা বড্ড খারাপ বলো। আজ সকাল থেকেই না আমার কেমন যেন একটু অস্বস্তি হচ্ছে। শরীরটা খুব খারাপ লাগছে আমার। বারবার মনে হচ্ছে আমার সুমিতের কোনো বিপদ হয়নি তো। বিপদ কেন হতে যাবে? তোমার যত সব ভুলভাল চিন্তা ভাবনা। সকাল তো ওই এলো, একটু পরেই দেখো সে ফিরে আসবে। তাই যেন হয় ভগবান। হে ঠাকুর, আমার সুমিতকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। ধীরে ধীরে বেলা বাড়তে শুরু করলো।
শ্যামানন্দ বাবু এবং অরুণা দেবী দুজনে নিজেদের কাছে ব্যস্ত হয়ে গেল। বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে একটু একটু করে সূর্য উঠতে শুরু করল। সুমিত বলেছিল অশ্বিনীপুর থেকে সকাল 10টায় ফেরার ট্রেন, অর্থাৎ বাড়ি ফিরতে ফিরতে তার মোটামুটি দুপুর 12টা বাজবে। কিন্তু অরুণা দেবীর সময় যেন কাটতেই চায় না। মাঝে মাঝে তিনি এসে একবার বাইরের বড় রাস্তার দিকে তাকিয়ে থাকেন। কয়েক মিনিট সেখানেই অপেক্ষা করেন সুমিতের পথে, তবে সুমিত আসে না। আবার ঘরে ফিরে যান তিনি। সুমিত না ফেরা পর্যন্ত ওনার মন যেন কোনোভাবেই মানছে না। ক্রমে দুপুর 12টা বেজে গেল, তবে সুমিত ফিরল না। অরুণা দেবী আবার শ্যামানন্দ বাবুকে গিয়ে বললেন, কি গো, 12টা তো বেজে গেল, তোমার ছেলে তো এখনো ফিরলো না। রাস্তাঘাটের ব্যাপার, ট্রেন লেট হলে একটু দেরি হতেই পারে। তুমি এত অস্থির হইও না, ও ঠিক চলে আসবে। এই বলে শ্যামানন্দ বাবু অরুণা দেবীকে সান্ত্বনা দিলেন। তবে অরুণা দেবীর মন মানছে না। তিনি বাড়ির গেটের সামনে বসে থাকলেন। দুপুর গড়িয়ে বিকেল হলো, ছেলে তবুও ফিরছে না। এবার শ্যামানন্দ বাবু নিজেও চিন্তিত হয়ে পড়লেন। অরুণা দেবীর তখন প্রায় কাঁদো কাঁদো অবস্থা। কাঁদো কাঁদো সুরে অরুণা দেবী শ্যামানন্দ বাবুকে বললেন, কি গো, এখনো তুমি বলবে চিন্তা না করতে? আমাদের ছেলেটা যে এখনো ফিরলো না। সত্যি তো, এবার আমারও খুব চিন্তা হচ্ছে গো। যে ছেলে সকালে আসার কথা সে এখনো এলো না। তাহলে এখন কি করবে? তুমি থাকো, আমি একবার ঘুরে আসি অশ্বিনীপুর থেকে। আমাকেও তোমার সাথে নিয়ে চলো, নইলে একা একা বাড়িতে থেকে চিন্তা করতে করতে আমার নিঘাত হার্ট ফেল করবে। শ্যামানন্দ বাবু আর কোনো কথা বাড়ালেন না। স্ত্রী অরুণা দেবীকে নিয়ে তিনি স্টেশনের দিকে রওনা দিলেন। পথে যেতে যেতে অরুণা দেবী শ্যামানন্দ বাবুকে জিজ্ঞেস করলেন, সুমিত বলছিল সারাদিনে নাকি অশ্বিনীপুরের একটি মাত্র ট্রেন, আর সেটা দুপুর বেলায়। হ্যাঁ, সেটা ঠিক। তবে গোবিন্দপুর হয়ে ভায়া হয়ে যাওয়ার জন্য ট্রেন পাওয়া যাবে। সম্পূর্ণ রাস্তায় তারা একে অপরের সঙ্গে আর কোনো কথা বলল না। তাদের ট্রেন অশ্বিনীপুর পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 9টা বেজে গেল। স্টেশনে আসার সাথে সাথেই শ্যামানন্দ বাবু প্রায় 20 বছর আগের পুরনো স্মৃতি মনে পড়ে গেল। একটা সময় এই স্টেশনে তিনি ডিউটি করতেন। তাছাড়াও অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গার সাথে। চারিদিকটা একবার তাকিয়ে দেখে নিলেন শ্যামানন্দ বাবু। না, অশ্বিনীপুরের বিন্দুমাত্র পরিবর্তন হয়। 20 বছর আগে এই জায়গাটাকে যেমন দেখেছিলেন আজও তেমনই আছে। শ্যামানন্দ বাবু এগিয়ে গেল স্টেশন মাস্টারের কেবিনের দিকে। একটা টোকা দিয়ে তিনি বললেন, ভেতরে আসতে পারি? আসুন। তুমি এখানে দাঁড়াও, আমি একটু কথা বলে ফিরে আসছি। এই বলে শ্যামানন্দ বাবু ভেতরে ঢুকে গেলেন। ভেতরে গিয়ে তিনি স্টেশন মাস্টারকে উদ্দেশ্য করে বললেন, নমস্কার, আমার নাম শ্যামানন্দ রায়। একটা কথা আপনার কাছে জিজ্ঞেস করার ছিল, যদি কিছু মনে না করেন জিজ্ঞেস করতে পারি কি? হ্যাঁ বলুন, কি জানতে চান? গতকাল বছর 18-19-এর ছেলে, লম্বা মতন, গায়ের রং ফর্সা, স্টেশনে এসেছিল কি? হ্যাঁ, গতকাল সন্ধ্যের দিকে এরকম একটা ছেলে স্টেশনে এসেছিল বই কি। বোধহয় তার বন্ধুর বাড়িতে পিকনিক যাবে বলছিল। কিন্তু আপনি তার কথা জিজ্ঞেস করছেন যে? আমি ওর বাবা, ওকে খুঁজতে এসেছি। ধন্যবাদ। স্টেশন মাস্টার বোধহয় আরও কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিলেন, কিন্তু তার আগেই শ্যামানন্দ বাবু কেবিনের বাইরে বেরিয়ে এলেন। আর বাইরে বেরিয়ে অরুণা দেবীকে বললেন, চলো তাড়াতাড়ি চলো, দেখি কোথায় গেল সে। আমার খুব ভয় করছে গো, আমাদের ছেলেটার কিছু হয়নি তো? ওসব ভাবনা চিন্তা করো না, কিচ্ছু হয়নি সুমিতের। আর কথা বাড়ালো না ওরা। শ্যামানন্দ বাবু সাথে করে একটা টর্চ লাইট নিয়ে এসেছিলেন। সেটা জ্বালিয়েই অন্ধকার স্টেশন থেকে নেমে গেল নিচের দিকে। যদিও চাঁদের আলোতে রাস্তাঘাট দেখা যাচ্ছিল, তবে সামনের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় খুব একটা পথ দেখা যাবে না, সেটা তিনি খুব ভালোভাবেই জানতেন। কাঁচা মাটির রাস্তা দিয়ে দুই স্বামী স্ত্রী এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। গতকালকের মতো আজকেও দূর থেকে ভেসে আসতে লাগলো একসাথে অনেকগুলো শিয়ালের ডাক। থেকে থেকে ভেসে আসতে লাগলো একটা বিড়ালের কান্নার শব্দ। ওরা হেঁটে যাচ্ছিল সামনের দিকে। হঠাৎ ওদের থমকে দাঁড়িয়ে যেতে হলো, কারণ হঠাৎ তাদের সামনে এসে পড়ল একটা কুচকুচে কালো বিড়াল। সরু রাস্তার ঠিক সামনে এসে দাঁড়ালো সেই বিড়ালটি।
বিড়ালটির চোখ শ্যামানন্দবাবু আর অরুণা দেবীর দিকে। উজ্জ্বল জ্বলন্ত চোখের চাহনির দিকে তাকালেই যে কোনো মানুষের হৃদয় কেঁপে যায়। বেশ কিছুক্ষণ বিড়ালটা ওদের দুজনের মুখের দিকে ভালো করে দেখে নিল, তারপর ম্যাও ম্যাও করে বেশ কয়েকবার ডেকে উঠল। এবারে শ্যামানন্দবাবু মুখে হুস হুস শব্দ করে বিড়ালটিকে তাড়ানোর চেষ্টা করল। হুস হুস, যা 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 বলে একটু হাত উঁচিয়ে এগিয়ে গেলেন বিড়ালটির দিকে। এবারে বিড়ালটি দৌড়ে পালালো। অরুণা দেবী বোধহয় একটু ভয় পেয়েছিল, এতক্ষণ তিনি পেছনে দাঁড়িয়েছিলেন। এবারে তিনি সামনে এগিয়ে এলেন, তারপর আবার হাঁটতে শুরু করলো ওরা। মিনিটখানেক হাঁটার পর ওরা পৌঁছে গেল খেপি নদীর পাড়ে। তবে নদীর পাড়ে গিয়ে ওনাদের হতাশ হতে হলো, কারণ স্বাভাবিকভাবেই এত রাতে কোনো মাঝি নৌকো তারা দেখতে পেলেন না নদীতে। ওনারা বেশ কিছুক্ষণ এদিক ওদিক খুঁজে দেখলেন যে যদি কোনো ক্রমে একটা নৌকো পাওয়া যায়, তবে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো নৌকো দেখতে পাওয়া গেল না। শেষমেশ কোনো উপায় না পেয়ে ওরা নদীর পাড়েই বসে পড়ল। সুমিতের মা অর্থাৎ অরুণা দেবী নদীর পাড়ে বসে কান্না করতে শুরু করে দিলেন। অরুণা দেবীর কান্নার শব্দ বাতাসে ছড়িয়ে পড়ল চারিদিকে। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। এই মুহূর্তে ঠিক কী করা উচিত সেটা বুঝতে পারছিলেন না ওনারা। ঠিক সেই সময় শ্যামানন্দ বাবু নদীর দিক থেকে জলের শব্দ শুনতে পেলেন। মনে হলো যেন জলের মধ্য দিয়ে কিছু একটা এদিকে এগিয়ে আসছে। শ্যামানন্দ বাবু তার টর্চ লাইটটা বের করে জলের শব্দ লক্ষ্য করে টর্চের আলো ফেললেন সেদিকে। আর আলো ফেলতেই তিনি দেখলেন কুচকুচে কালো ও রোগা মতন এক ব্যক্তি নৌকো চালিয়ে এদিকেই এগিয়ে আসছে। জল কেটে নৌকো এগিয়ে আসার শব্দ এবারে যেন তিনি আরও স্পষ্ট শুনতে পারছেন। নৌকোটা ধীরে ধীরে এগিয়ে এসে শ্যামানন্দ বাবু এবং অরুণা দেবীর সামনে এসে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে নৌকোর মাঝে ওনাদের জিজ্ঞেস করলো, বাবুরা বুঝি নদী পার হবেন? হ্যাঁ, আমরা ওপার যাব, তুমি যাবে? কেন যাবুনি বাবু, আলবাত যাব, উঠে আসেন। শ্যামানন্দ বাবু আর অরুণা দেবী উঠে এলেন নৌকোয়। ওনারা উঠে আসার পর মাঝি নৌকো ছেড়ে দিল। যেতে যেতে মাঝি শ্যামানন্দ বাবুকে জিজ্ঞেস করলো, এত রাতে বাবুরা কোথায় যাচ্ছেন? আমরা অশ্বিনীপুর যাব। অশ্বিনীপুর? এত রাতে সেখানে কি কারণে যাবেন বাবু? এ জায়গাটা কিন্তু ভালো নয় বাবু। ভালো নয় কেন? ভালো নয় কেন এমন বলছো কেন? সেসব কথা রেতে আলোচনা করতে পারবুনি বাবু, তবে আপনারা একটু সাবধানে থাকবেন বাবু। তা আপনারা সেখানে কি করতে যাচ্ছেন জানতে পারি কি? আমি যাচ্ছি আমার ছেলেকে খুঁজতে। গতকাল সে তার বন্ধুর বাড়িতে এসেছিল, আর সকালে তার ফেরার কথা ছিল, তবে সে বাড়িতে ফেরেনি, তাই ওকেই খুঁজতে এসেছি। কাল এসেছিল? দাঁড়ান দাঁড়ান বাবু, কালকে একটা ছেলের সাথে আমার দেখা তো হয়েছিল। আপনার ছেলে কাদের বাড়ি আইছে সেইটা বলতে পারেন? এই অশ্বিনীপুরে সৌরভ নামে ওর এক বন্ধু থাকে, তাদের বাড়ি এসেছে। কিন্তু সমস্যা হচ্ছে তার বাড়ি আমি চিনি। বাবু, আপনার ছেলের নাম কি সুমিত? শ্যামানন্দ যেন আকাশ থেকে পড়লেন। এই মাঝি তার ছেলের নাম জানলেন কি করে? তিনি অবাক হয়ে এই মাঝিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? কালকেই তো আপনার ছেলের সাথে আমার দেখা হয়েছিল বাবু। আপনাদের চিনতে নেই, চলেন আমি আপনাকে সৌরভের বাড়ি দেখায় দিচ্ছি। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। এইটুকু বলেই শ্যামানন্দ চুপ করে গেলেন। মনে মনে ভেবে নিলেন ছেলের সাথে দেখা হওয়া মাত্র তাকে বেশ করে বকুনি দেবেন। কিছুক্ষণের মধ্যেই ওদের নৌকো এসে পৌঁছলো নদীর অন্য পারে। শ্যামানন্দ বাবুরা নেমে যাওয়ার পর মাঝি একটা গাছের সাথে নৌকো বেঁধে দিয়ে উপরে উঠে এসে বলল, চলেন বাবু, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। মাঝির কথা মতোই শ্যামানন্দ বাবুরা তার সাথে হাঁটতে লাগলো। সেই কৃষ্ণচূড়া গাছগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ওরা। গতকালকের বৃষ্টিতে রাস্তায় যে কাদা হয়েছিল সেগুলো রৌদ্রে শুকিয়ে এখন শক্ত হয়ে গেছে। সেই রাস্তা দিয়েই মাঝি হাবিবুলকে অনুসরণ করতে লাগলো ওরা। প্রায় মিনিট 10 লাগলো সৌরভদের বাড়ির সামনে পৌঁছতে। সৌরভদের বাড়ির সামনে পৌঁছে মাঝি বলল, এই যে বাবু, এইটাই সৌরভদের বাড়ি। ঠিক আছে, তুমি যাও, অনেক ধন্যবাদ তোমাকে। শ্যামানন্দ বাবুরা সৌরভদের বাড়ির দরজার সামনে গিয়ে দেখল
যে সেটা খোলা পড়ে আছে। সেই দরজা দিয়েই ভেতরে ঢুকে শ্যামানন্দ বাবু এবং অরুণা দেবী সৌরভদের বাড়ির সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজার বাইরে দাঁড়িয়ে তিনি হাঁক দিলেন, বাড়িতে কেউ আছেন? কেউ কি জেগে আছেন? সৌরভদের বাড়ি তখন সম্পূর্ণ অন্ধকার, ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। শ্যামানন্দ বাবু ভাবলেন হয়তো এই রাতে বাড়ির সবাই ঘুমোচ্ছে, তাই আর একবার তিনি চেঁচিয়ে বললেন, শুনছেন? কেউ কি আছেন? সুমিত, সুমিত, তুই আছিস বাবা? এরপরেও ভেতর থেকে কোনো সারা শব্দ না আসায় শ্যামানন্দ বাবু হাতের টর্চ লাইটের আলোটা জ্বেলে নিলেন। তারপর সদর দরজায় হালকা হাতের একটা ঠেলা দিলেন। ঠেলা লাগার সাথে সাথেই সদর দরজা খুলে গেল। আর দরজা খোলার পর যখন টর্চের আলো ঘরের ভেতরে পড়ল, তখন অরুণা দেবী জিনিসের দিকে আঙুল নির্দেশ করে চেঁচিয়ে উঠে বললেন, ওই তো আমার ছেলের জুতো। ওনারা দুজনে এগিয়ে গেলেন সেদিকে। ঘরে ঢুকে দেখলেন সেখানে বিছানা পাতা রয়েছে ঠিকই, তবে বিছানায় কোনো মানুষ নেই। শ্যামানন্দ বাবু ঘরের চারিদিকে টর্চের আলোয় খোঁজার চেষ্টা করলো তার ছেলেকে, কিন্তু কোথাও দেখতে পাওয়া গেল না তাদের। শ্যামানন্দ বাবু আবারও ডাকলেন সুমিতের নাম ধরে, সুমিত, সুমিত, কোথায় তোরা? তন্ন তন্ন করে খুঁজেও সুমিত আর তার বন্ধুদের কোথাও খুঁজে পাওয়া গেল না। অবশেষে কোনো উপায় না পেয়ে ওনারা বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে শ্যামানন্দ বাবু টর্চের আলো ফেললেন চারিদিকে, আর আলো ফেলার সাথে সাথেই তিনি অবাক হয়ে গেলেন। এতক্ষণ অন্ধকারে তিনি ভালো করে দেখেননি অথবা খেয়াল করেন, তবে এবারে তিনি দেখলেন যে এই জায়গাটা তার খুব চেনা। আবারও শ্যামানন্দ বাবুর বছর কুড়ি আগের স্মৃতি আর একবার মনের উকি মেরে উঠল। এখানে অনেক কিছু নতুন হয়ে গেলেও চিনতে খুব অসুবিধে হয় না যে এই জায়গাতেই তিনি একসময় অনেক যাওয়া আসা করেছেন। অশ্বিনীপুর গ্রামটা ছোট নয়, তবে বছর কুড়ির আগে তিনি মনে মনে ঠিক করেছিলেন যে অশ্বিনীপুরের এই নির্দিষ্ট জায়গায় তিনি আর কখনো আসবেন না। তবে ভাগ্য তাকে আবার সেখানেই আসতে বাধ্য করল। এসব ভাবতে ভাবতেই শ্যামানন্দ বাবু সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন। অরুণা দেবী তাকে অনুসরণ করে এগোতে লাগলেন। কিছুটা এগিয়ে শুকনো কাদামাটিতে টর্চের আলো ফেলে তারা কয়েকটি পায়ের ছাপ দেখলেন। দেখা গেল কয়েকটি পায়ের ছাপ একসাথে সামনের দিকে এগিয়ে গেছে। শ্যামানন্দ বাবুরা সেদিকে এগিয়ে যেতে লাগলেন পায়ের ছাপ অনুসরণ করে। পায়ের ছাপগুলো দক্ষিণ দিকে এগিয়ে গেছে। মনে মনে শ্যামানন্দ বাবু যা ভাবছিলেন সেটাই হচ্ছে। তিনি দেখলেন পায়ের ছাপগুলো এগোতে এগোতে একটা বাড়ির দরজার সামনে এসে থেমেছে। শ্যামানন্দ বাবু ভয়ে ভয়ে টর্চের আলো ফেললেন বাড়িটির দিকে। বাড়িটিতে আলো পড়ার পরেই শ্যামানন্দ বাবুর বুকের ভেতর ছ্যাঁত করে উঠল। বাড়িটির অবস্থা জীর্ণ হয়ে এলেও বাড়িটাকে চিনতে তার বিন্দুমাত্র সমস্যা হলো না। বাড়িটাকে দেখা মাত্রই শ্যামানন্দ বাবুর স্মৃতির আলমারির দরজা আরেকবার খুলে গেল। 20 বছর আগে এই বাড়িটার সাথে যে শ্যামানন্দ বাবুর একটি সম্পর্ক ছিল, সেটা শ্যামানন্দ বাবু ছাড়া আর কেউ জানে না। তিনি দেখলেন পায়ের ছাপগুলো বাড়ির ভেতরেই ঢুকেছে। বাড়ির বাইরেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন শ্যামানন্দ বাবু, আর সেখানে দাঁড়িয়েই ভাবতে লাগলেন যে সুমিত্রা এই বাড়িতে কেন গেছে, কি করছে তারা এই বাড়ির মধ্যে। যে কারণে শ্যামানন্দ বাবু সুমিতকেই অশ্বিনীপুর আসতে বারণ করেছিলেন, সেই কারণটাই ঘটে গেল এখানে। শ্যামানন্দ বাবুকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অরুণা দেবী বললেন, শোনো না, আমার মনে হচ্ছে সৌরভরা এই বাড়ির ভেতরেই গেছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তুমি এখানে দাঁড়াও তো, আমি ভেতর থেকে দেখে আসছি। এখানেই থেকো কিন্তু। অরুণা দেবী যদিও তার স্বামীর সাথে ভিতরে যেতে চাইছিলেন, তবে শ্যামানন্দ বাবুর কাছে তিনি শেষ পর্যন্ত হার মানলেন। শ্যামানন্দ বাবু প্রবল অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে এগিয়ে গেলেন বাড়িটির দিকে। ভেতরে ঢুকে তিনি দেখলেন তার ছেলে অর্থাৎ সুমিতের একটা হাতের আংটি ঘরের বারান্দায় পড়ে আছে। শ্যামানন্দ বাবুর আর বুঝতে বাকি রইল না যে তার ছেলে এই ঘরের ভেতরেই আছে। শ্যামানন্দ বাবু ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন। চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলেন। এই সেই বাড়ি, এই সেই দেওয়াল, সবই ধীরে ধীরে মনে পড়ে যেতে লাগলো। শ্যামানন্দ বাবু এগিয়ে যেতে লাগলেন সোজা। বারান্দায় কাদার ছাপ পড়েছে। সেগুলো দেখেই তিনি বুঝলেন
যে সবাই ছাদের উপরে উঠেছে। তিনি নিজেও ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠে গেলেন। ছাদে উঠে তিনি দেখলেন ছাদের উপর কয়েকজন মানুষ জ্ঞান হারিয়ে পড়ে আছে। টর্চের আলো ফেলে ছাদের উপরে পড়ে থাকা জ্ঞান হারানো মানুষগুলোর মধ্যে নিজের ছেলে সুমিতকে দেখতে পেলেন শ্যামানন্দবাবু। ছেলেকে এভাবে পড়ে থাকতে দেখে তিনি দৌড়ে গেলেন সুমিতের কাছে। সুমিতের কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে সুমিতের নাম ধরে ডাকলেন তিনি। সুমিত, এই সুমিত, ওঠ সুমিত, এই সুমিত, কি হয়েছে তোর? সুমিত কোনো জবাব দিল না। শ্যামানন্দবাবু এবার পাশে সবার দিকে চেয়ে দেখলেন, তারাও একই রকম জ্ঞান হারিয়ে পড়ে আছে। শ্যামানন্দবাবু দেখলেন সবার মাথায় ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। তিনি দেখলেন তারা সবাই মৃত্যুবরণ করেছে, তবে আশ্চর্যভাবে সুমিত এখনও বেঁচে আছে। শ্যামানন্দবাবু সুমিতের নাকের কাছে হাত দিয়ে তার নিঃশ্বাস পরীক্ষা করে দেখলে যে তার শ্বাসক্রিয়া এখনও চলছে। তিনি আবারও ডাকলেন সুমিতকে, সুমিত, এই সুমিত। সুমিত এবারও কোনো জবাব দিল না। তবে ঠিক সেই সময় হঠাৎ ছাদের এক কোণ থেকে একটা চেনা মহিলার গলার আওয়াজ শ্যামানন্দবাবুর কানে এলো। কথাটা শুনেই তিনি আঁতকে উঠলেন। উনি দেখলেন পশ্চিম কোণের দিকে একটি খাটিয়ার উপরে বসে আছে একজন মহিলা। মহিলার সমস্ত শরীরে নানা রকম সাজগোজ, রঙিন শাড়ি, কানের দুল, গলায় মালা। এসব দেখে নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে গেল একটি শব্দ, ইন্দ্রাণী, তুমি? উত্তরে মহিলাটি হাসতে শুরু করলেন। কয়েক সেকেন্ড হেসে তারপর তিনি বললেন, শ্যামানন্দবাবুর মুখ থেকে কোনো উত্তর এলো না। যে জিনিসটা তিনি সম্পূর্ণরূপে ভুলে যেতে চেয়েছিলেন সেটাই আরেকবার এসে উপস্থিত হলো তার সামনে। তার মনে পড়ে গেল আজ থেকে 20 বছর আগের কথা। তখন ওনার পোস্টিং ছিল ইয়সিনীপুর রেল স্টেশনে। তখন শ্যামানন্দবাবু বিবাহিত, তবে স্টেশনের কোয়ার্টার খুব একটা ভালো না হওয়ায় তার স্ত্রী অর্থাৎ অরুণা দেবীকে বাড়িতেই রেখে এসেছিলেন তিনি। অশ্বিনীপুর স্টেশনে কাজ করাকালীন তিনি মাঝে মাঝে এই গ্রামে আসতেন, আর এই গ্রামেই তার সঙ্গে পরিচয় হয়েছিল ইন্দ্রাণী নামে এই মেয়েটির সাথে। সম্ভবত শ্যামানন্দবাবুর জীবনে সবথেকে বড় ভুলটি তিনি করেছিলেন তখন। সুন্দর ইন্দ্রাণীকে দেখে বিবাহিত হয়েও সেদিন তার প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। তারপর ধীরে ধীরে তাদের মেলামেশা বাড়তে থাকে। শ্যামানন্দবাবু গ্রামে এসে ইন্দ্রাণীর সঙ্গে বন্ধুত্ব করে নেয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। ইন্দ্রাণীও ক্রমশ তার প্রেমে পড়ে যান। এদিকে সম্পর্ক কিছু দূর এগিয়ে যাওয়ার পর বাড়িতে নিজের স্ত্রীকে রেখে বাইরে অন্য কোনো মেয়ের সাথে প্রেম করার ব্যাপারটায় শ্যামানন্দবাবু ধীরে ধীরে নিজেকে দোষী মনে করতে থাকে। তার মনে হতে থাকে তিনি হয়তো খুব একটা বড় ভুল করে ফেলেছেন। অবশেষে একদিন উপমহলের সঙ্গে কথা বলে নিজেকে এখান থেকে ট্রান্সফার করিয়ে শ্যামানন্দবাবু ইন্দ্রাণীকে ছেড়ে অশ্বিনীপুর ছেড়ে পালিয়ে যান। তবে ততদিনে খুব বড় ভুলটা করে ফেলেছিলেন তিনি। বিয়ে না করেই গ্রামের মেয়ে ইন্দ্রাণী অন্তঃসত্ত্বা হয়ে যায়। যদিও সেই ব্যাপারটা তিনি জানতেন না। তবে এদিকে গ্রামের একটি মেয়ে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ায় গ্রামের মানুষদের কাছে ইন্দ্রাণীকে জানা তাইভাবে অপমানিত হতে হয়। আর অন্যদিকে শ্যামানন্দ বাবুকে বিশ্বাস করে ঠকে যাওয়ার ব্যাপারটাও ইন্দ্রাণীকে ভেতর থেকে পুড়িয়ে মারছিল। অবশেষে সহ্য করতে না পেরে অন্তঃসত্ত্বা ইন্দ্রাণী একদিন ভোর রাতে গ্রামের বড় তেঁতুল গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। যদিও সে খবর পেয়েছিল শ্যামানন্দবাবু, এই ঘটনার পর তিনি নিজেও কিছুটা ভেঙে পড়েছিলেন বৈকি। তবে নিজের ছেলে সন্তানদের দিকে তাকিয়ে তিনি ধীরে ধীরে সম্পূর্ণরূপে সেই ব্যাপারটা ভুলে যাওয়ার চেষ্টা করে গেছেন সারা জীবন। তবে 20 বছর পরে আবারও যে তাকে অশ্বিনীপুর এসে সামনাসামনি বসতে হবে,
সেটা তিনি কোনোদিনই কল্পনাও করতে পারেননি। এসব ভাবনাতেই হারিয়ে গিয়েছিলেন তিনি। ইন্দ্রাণীর কথায় তার সম্বিত ফিরল। ইন্দ্রাণী বলল, হ্যাঁ, কিন্তু আমি তো শুনেছিলাম যে তুমি এইটুকু বলে ইন্দ্রাণী বিভৎসভাবে হাসতে শুরু করল। শ্যামানন্দবাবু হাত জোর করে করুণ সুরে বললেন, দেখো ইন্দ্রাণী, আমি দোষ করেছি, কিন্তু আমার ছেলে তো কোনো দোষ করেনি। তুমি ওকে ছেড়ে দাও। শ্যামানন্দবাবুর কথা শুনেই ইন্দ্রাণী যেন তেলে বেগুনে জ্বলে উঠল। রাগান্বিত কণ্ঠে সে বলল, আমার ভুল হয়ে গেছে ইন্দ্রাণী, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ক্ষমা করে দাও তুমি আমাকে। দয়া করে আমার ছেলের কোনো ক্ষতি করো না, তোমাকে। উত্তরে ইন্দ্রাণী শুধু এইটুকু বলেই বিভৎসভাবে হাসতে শুরু করল। তারপর হাসি থামিয়ে এসে বলল, প্রতিশোধ নেওয়ার জন্য আমার অতৃপ্ত আত্মা অপেক্ষা করেছে মাস্টার। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার জ্বালা মিটবে না। এইটুকু বলে ইন্দ্রাণী হাতে একটা লোহার দণ্ড নিয়ে ধীরে ধীরে শ্যামানন্দ বাবুর দিকে এগিয়ে আসতে থাকল, আর তিনি ধীরে ধীরে পেছন দিকে সরতে লাগলেন। সেটা দেখে ইন্দ্রাণী বলল, পেছনে সরে যাচ্ছ যে, কাছে আসবে না। আজ আরেকবার কাছে এসে দেখো। আসো বলছি। না ইন্দ্রাণী, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি মেরো না। বলতে বলতেই একটা ভয়ঙ্কর শব্দ। ইন্দ্রাণী তার হাতের লোহার দণ্ড দিয়ে শ্যামানন্দ বাবুর মাথায় জোরে আঘাত করল। শ্যামানন্দ বাবুর গলা থেকে চেঁচিয়ে আর্তনাদ বেরিয়ে গেল। অরুণা দেবী এতক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে তার স্বামী এবং ছেলের অপেক্ষা করছিলেন। তার স্বামীর হৃদয় বিবর্ণ আর্তনাদ তার কানে এসে লাগল। শ্যামানন্দবাবু যদিও তাকে বলে গেছিলেন যে যাই হয়ে যাক না কেন সে যেন ভেতরে না যায়, তবে স্বামীর এমন আর্তনাদ শুনে ওনার হৃদয়ে কেঁপে উঠল। উনি আর সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না। ভয়ে ভয়ে এগিয়ে গেলেন বাড়ির দিকে। ভেতরে ঢুকে অন্ধকারে তিনি কিছু দেখতে পারছিলেন না, তবে একটু সামনে যেতেই তার পায়ে কি যেন একটা বেঁধে গেল। সেটা হাতে উঠিয়ে নিয়ে তিনি বুঝতে পারলেন এটা তার স্বামীর টর্চ লাইট। টর্চ লাইটটা তুলে নিয়ে সেটা জ্বেলে নিলেন। তারপর প্রথমে তিনি নিচের অংশে খুঁজতে শুরু করলো সবাইকে। অতঃপর সেখানে কাউকে খুঁজে না পেয়ে তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। আর উপরে উঠেই তিনি দেখলেন ঠিক সিঁড়িঘরের দরজার সামনে তার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। একটু দূরেই পড়ে আছে তার ছেলে সুমিত। অরুণা দেবী বসে পড়লেন তার স্বামীর কাছে, আর কাঁদো কাঁদো সুরে বলতে লাগলেন, এ কি হলো তোমার? হে ভগবান, আমার এ কি সর্বনাশ হলো? কে করেছে তোমার এমন অবস্থা? কে করেছে? তোমার স্বামীর এমন অবস্থা আমি করেছি। কে তুমি? তুমি আমাকে চেনো না বুঝি? তোমার
সব আজে বাজে বলছো? তুমি আমার স্বামী আর ছেলের এমন অবস্থা কেন করেছো? তোমার স্বামী যে আমার এত বড় ক্ষতি করলো তাতে কোনো দোষ নেই বুঝি। তোমার স্বামীর জন্য আমাকে আর আমার পেটে থাকা এই শিশুকে লড়তে হলো। তার দোষ কার হতে দেই? ওদের তো মৃত্যুর দেশে পাঠিয়ে দিয়েছি। তুমি আর বেঁচে থেকে কি করবে কদিদি? এইটুকু বলেই লোহার দণ্ডটা নিয়ে সে অরুণা দেবীর দিকে এগিয়ে আসতে লাগলো। ততক্ষণে সুমিতের জ্ঞান ফিরেছে। সুমিত উঠে দাঁড়িয়ে দেখল ইন্দ্রাণী তার মায়ের দিকে লোহার দণ্ড নিয়ে এগিয়ে যাচ্ছে। সুমিত উঠে দাঁড়িয়ে বলল, আমার মাকে মেরো না, ছেড়ে দাও আমার মাকে। পেছন থেকে সুমিতের গলার আওয়াজ শুনে ইন্দ্রাণী দাঁড়িয়ে পড়ল। তারপর পেছন ঘুরে বলল, আরে আমার সাথে ছেলে দেখি এখনো মরেনি। মাথায় এত বড় আঘাত পেয়েও দেখি চোর কমেনি তার। ভালোই হলো কদিদি, তোমার চোখের সামনে তোমার ছেলেকে মারব আর তুমি দেখবে। এইটুকু বলেই সে আবার সেই বিভৎসভাবে হাসতে শুরু করল। তারপর অরুণা দেবীকে পেছনে রেখে ধীরে ধীরে সুমিতের দিকে এগিয়ে যেতে লাগলো। অরুণা দেবী চেঁচিয়ে বলতে লাগলেন, দয়া করে আমার ছেলেকে মেরো না, ছেড়ে দাও ওকে, দয়া করে মেরো না, মেরো না। ইন্দ্রাণী অরুণা দেবীর কথার কোনো উত্তর না দিয়ে সুমিতের সামনে এসে দাঁড়ালো। তারপর লোহার দণ্ডটা উঁচু করে নিল সুমিতকে মারার জন্য। কিন্তু সেই মুহূর্তে অরুণা দেবী ছুটে এসে সুমিতকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর ঠিক তখনই ইন্দ্রাণী লোহার দণ্ডের আঘাত এসে লাগলো অরুণা দেবীর মাথায়। তিনি আর্তনাদ করে মাটিতে পড়ে গেলেন। তার মাথায় আঘাত লাগার জায়গা থেকে গল গল করে রক্ত বেরোতে লাগলো। সুমিত চেঁচিয়ে উঠল, সুমিত তখন তার মা, বাবা আর বন্ধুদের মৃতদেহর দিকে করুণ চোখে তাকিয়ে আছে। তাদের মৃতদেহের দিকে তাকিয়ে সে রাগে ক্রমশ গজগজ করছে। রাগে গজগজ করতে করতে পাশে পড়ে থাকা টর্চটা তুলে নিয়ে ইন্দ্রাণীর দিকে এগিয়ে গেল। সেটা দেখে ইন্দ্রাণী হাসতে হাসতে বলল, এইটুকু বলেই ইন্দ্রাণী লোহার দণ্ডটা নিয়ে এগিয়ে গেল সুমিতের দিকে। আর এগিয়ে এসেই লোহার দণ্ড দিয়ে সুমিতের মাথায় আঘাত করল। আঘাত লাগার সাথে সাথেই সুমিত মাটিতে লুটিয়ে পড়ল। প্রচুর যন্ত্রণা অনুভব হলো তার মাথায়। কিন্তু আশ্চর্যজনকভাবে সাথে সাথেই তার আঘাত লাগা অংশ মিনিটের মধ্যে ঠিক হয়ে গেল। আবার উঠে দাঁড়ালো সুমিত। সেটা দেখে অবাক হয়ে গেল ইন্দ্রাণী। সুমিতও বুঝতে পারছিল না যে কি হলো তার সাথে, কিভাবে তার কাটা জায়গাটা ঠিক হয়ে গেল। ইন্দ্রাণী অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। সুমিতের হঠাৎ মনে পড়ে গেল যে গত 3 দিন আগে তার মা তার গলায় একটা মাদুলি বেঁধে দিয়েছিল। মনে পড়ার সাথে সাথেই গলার মাদুলিটা খুলে হাতে নিল সুমিত, আর সেটা নিয়েই ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো সে। আশ্চর্যজনকভাবে মাদুলিটা যত কাছে গেল ইন্দ্রাণী ততটাই যন্ত্রণা অনুভব করতে লাগলো নিজের শরীরে। যন্ত্রণায় সে ছটফট করতে লাগলো, মুখে বলতে লাগলো, সুমিত কোনো কথার উত্তর দিল না। মাদুলি নিয়ে গিয়ে সে একদম ইন্দ্রাণীর সামনাসামনি দাঁড়ালো, আর সামনে দাঁড়িয়ে হাতের মাদুলিটা ইন্দ্রাণীকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। মাদুলিটা ইন্দ্রাণীর গায়ের সঙ্গে স্পর্শ করা মাত্রই তার শরীরে আগুন ধরে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে দাউ দাউ করে পুড়ে যেতে লাগলো ইন্দ্রাণীর প্রেতাত্মা। মিনিট 2-এর মধ্যে সম্পূর্ণ ভস্ম হয়ে গেল ইন্দ্রাণীর প্রেত শরীর। সুমিত একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিচু হয়ে বাবা মায়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে তার চোখে জল চলে এলো।
কাঁদতে কাঁদতে মা বাবা বলে ডাকলো দুবার। বাবা, মা। অনেকক্ষণ বাবা মায়ের মৃতদেহের কাছে পাথর হয়ে বসে রইল সুমিত। তারপর নিজেকে শক্ত করে উঠে দাঁড়ালো সে। তার বাবা মা এবং বন্ধুরা আর নেই। এই বাস্তব সত্যটাকে মেনে নিতে হবে তাকে। এদের দাহ করার ব্যবস্থাও তাকেই করতে হবে। তখন প্রায় ভোর হয়ে এসেছে। সুমিত বাড়ির বাইরে বেরিয়ে এলো। তারপর এদিকে ওদিকে কাউকে খুঁজতে লাগলো। গ্রামের রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াতে লাগলো সে। কোনো সময় রাস্তায় তার সঙ্গে দেখা হলো হাবিবুল মাঝির। রাস্তায় তাকে দেখিয়ে দৌড়ে গেল সুমিত। সুমিতকে দেখে মাঝি বলল, আরে সুমিত বেটা, তুই এইখানে? কাল রাত্রি তো তোর আম্মা আব্বা তোরে খুঁজতেছিল। আমার বাবা মার নেই গো হাবিবুল কাকা, ওদের দেহ সৎকার করতে হবে, তুমি আমাকে একটু সাহায্য করবে? হাবিবুল মাঝি গেল সুমিতের সাথে সেই বাড়িতে। তারপর হাবিবুল মাঝির সহায়তাতেই সুমিত তার বাবা মা এবং বন্ধুদের মৃতদেহ দাহ করল এবং তারপর তাদের অস্থি খেপি নদীতে ভাসিয়ে দিয়ে দিল। নদীর পাড়ে বসে বসে সে ভাবতে লাগলো, তার জন্যই আজকে সবার এই অবস্থা। মা বাবা বন্ধু সবাইকেই হারাতে হলো তাকে। এই কষ্ট তারা সহ্য হলো না। হঠাৎ করে জলের মধ্যে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। সুমিত সাঁতার জানে না। জলে লাফিয়ে পড়ে সে হাবুডুবু খেতে লাগলো। হাবিবুল মাঝি তাকে জলে ঝাঁপ দিতে যদিও দেখেছিল, তবে সে অনেকটা দূরে ছিল। সে দৌড়ে আস্তে আস্তে ততক্ষণে সুমিত জলে ডুবে গেছে। পরে অবশ্য সুমিতকে জল থেকে তুলে আনে সে, তবে ততক্ষণে সুমিতও ইহলোকের মায়া ত্যাগ করেছে। পরে হাবিবুল মাঝি দায়িত্ব নিয়ে তার দেহ দাহ করে। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প অশ্বিনীপুরের অশরীরী। রচনা আশু রায়। আজকের গল্প পাঠে ছিল শুভ। বিভিন্ন ভূমিকায় আমি শ্রীরূপ, সৌরভ রায়, সৌরভ সাহা, কুমারজিৎ, অভিক, সঞ্চয়িতা এবং দেবস্মিতা। গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে তোমাদের লেখা গল্প আমাদের স্কেরি টেলসের জন্য পাঠাতে পারো। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের ন্যূনতম শব্দসীমা যেন অবশ্যই 5000 হয় এবং গল্পের সঙ্গে গল্পের একটি সার সংক্ষেপ তোমরা 250 শব্দের মধ্যে লিখে আমাদের অফিসিয়াল মেল আইডিতে ডক ফাইলের সাথে পাঠিও। যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে সরাসরি আমার ফেসবুকেতে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের স্কেরি টেলসের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি কিংবদন্তি থেকে সৌরভ রায়, রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ সাহা, রেইল অফ দি টেলস থেকে দেবস্মিতা, থ্রিল চার্জার থেকে অভিক এবং দি ট্রিনিটি থেকে কুমারজিৎকে। ওদের চ্যানেলগুলোর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো ভিজিট করো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার সাথে রিপ্লাইও দিই। আমাদের আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটাকে লাইক করো, সকলের সাথে গল্পটা শেয়ার করো এবং এখনো যদি বন্ধু তুমি স্কেরি টেলসকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে
নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে সবার আগে তুমি জানতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরছি।